হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে হচ্ছে শুরু করি। হ্যাঁ, এখন দেখতেছি 45 জন, মোটামুটি 3 মিনিট হয়ে গেছে। আর শুরুতে আমাদের একটা ভিডিও আছে, সুতরাং 2-3 মিনিটের। তো আমি হচ্ছে শুরু করি। আহ এটা শুরু হইতে হইতে আরো দেখা যাবে আর কি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয় না? আচ্ছা। just a minute। আচ্ছা, ফার্স্টে একটা হচ্ছে ভিডিও দিয়ে শুরু করি। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে তোমার একটা কার্বন ফাইবার কার্বন ফাইবারের একটা ট্রান্সফরমেশন দেখাচ্ছে। কার্বন ফাইবারের একটা টেকনিক্যাল ইউজ দেখাচ্ছে একটু। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ভিডিওটা। এখানে দেখানো হচ্ছে যে আমাদের যে কার্বন ফাইবার আছে, আমরা হয়তো বা নাম শুনছি সিনথেটিক ফাইবারের মধ্যে বা হাই পারফরমেন্স ফাইবার গুলোর মধ্যে কার্বন ফাইবারটা হচ্ছে আর কি হাই স্ট্রেংথ, বা তোমার হচ্ছে যেখানে হাইলি টেকনিক্যাল অ্যাপ্লিকেশন ওইসব জায়গায় হচ্ছে কার্বন ফাইবার ইউজ করা হয়। আমাদের এই যে চ্যাপ্টারটা, আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্পোজিট। তো ডিটেলস আমরা ডেফিনেশন থেকে শুরু করে ডিটেলসে যাব। বাট সেটা দিয়ে আসলে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখানোর জন্য ফার্স্টে ভিডিওটা প্লে করলাম। তো এখানে যেটা দেখাইছে যে কার্বন ফাইবারটাকে তোমার হচ্ছে বাইকের যে হুইল আছে, চাকা আছে, চাকার যে স্ট্রাকচারটা সেটা বানাইছে। সো কনভেনশনালি যে তোমার হুইল বা যেই তোমার চাকার যে স্ট্রাকচারটা হয় সেটা হবে মেটালিক, তাই তো। তো এটার উপরে আমাদের হচ্ছে টায়ার থাকে, কিছু প্লাস্টিকের অ্যাক্সেসরিজ দেওয়া থাকতে পারে অনেক সময়, বা রিম লাগাই আমরা মেটালিক অ্যালুমিনিয়ামের। তো এটা হয় কি অনেক হেভি হয়। তো আমি যদি হেভি এরকম কোন একটা হাই স্ট্রেংথের কোন একটা কম্পোনেন্টকে আমি যদি হচ্ছে লাইট ওয়েটের কোন একটা কম্পোনেন্ট দিয়ে রিপ্লেস করতে পারি, যে মোটামুটি সেম স্ট্রেংথ বা কাছাকাছি স্ট্রেংথ বিয়ার করবে, তাহলে জিনিসটা তোমার হচ্ছে লাইট ওয়েট হইলে একটা অ্যাডভান্টেজ, নাম্বার টু হচ্ছে আমার ফুয়েল এফিশিয়েন্ট হইলো। তো এইটাই হচ্ছে মেইন কনসার্ন বা মেইন কনসেপ্ট, যে হচ্ছে আমার কনভেনশনাল যেসব ম্যাটেরিয়াল গুলো আছে, যেগুলো হচ্ছে হেভি ওয়েট ম্যাটেরিয়াল, স্পেশালি মেটালিক সাবস্টেন্স গুলা, এগুলোর রিপ্লেসমেন্ট যদি আমি হচ্ছে লাইট ওয়েট কোনো ম্যাটেরিয়াল দিয়ে করতে পারি, সেটা হচ্ছে মানে সেটাই হচ্ছে আমার কম্পোজিট বানানোর মেইন উদ্দেশ্য। এখন লাইট ওয়েট বানাইলে তো শুধু হবে না, লাইট ওয়েটের সাথে হচ্ছে আমার সে যেন সিমিলার স্ট্রেংথ অ্যাটলিস্ট বিয়ার করে, সেই পরিমাণে হচ্ছে স্ট্রেংথ প্রপার্টিজ যেন দেখাইতে পারে, সেটাও হচ্ছে এনশিওর করতে হবে। এখানে যেমন শুধুমাত্র হচ্ছে একটা চাকার দেখানো হয়েছে, হুইলের বডি দেখানো হয়েছে, ঠিক একই রকম ভাবে এই জিনিসটা তুমি জাস্ট চিন্তা করো যদি আমাদের অ্যারোমেটিক সরি এরোপ্লেনের ক্ষেত্রে হয়,
যে হাই মানে অনেক ওয়েটের এরোপ্লেনের আমি যদি সার্ফেস বা বডিটা যদি হচ্ছে আমি লাইট ওয়েটের কোনো সাবস্টেন্স দিয়ে রিপ্লেস করতে পারি, তখন আমার ইউটিলিটি কস্ট অনেক মানে অনেক কমানো সম্ভব। এত ভারী একটা জিনিস নিয়ে উঠতে যে পরিমাণ আমার এনার্জি বেয়ার হবে, এনার্জি লাগবে, সেটা আমি কমাইতে পারবো। তো এটা ছিল হচ্ছে আসলে আমার কম্পোজিট বানানোর মেইন উদ্দেশ্য। ঠিক তো এরকম আরো অনেক অসংখ্য অ্যাপ্লিকেশন পাওয়া। স্পেশালি কম্পোজিট নিয়ে প্রচুর ভিডিও তুমি হচ্ছে ইভেন ইউটিউবেও পাবা, যেমন কম্পোজিট ম্যানুফ্যাকচারিং এর ভিডিও তো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অ্যাপ্লিকেশনেরও প্রচুর ভিডিও আছে। এই যে ভিডিওটা নেওয়া হয়েছে এটা লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছিল। পরে আমি আরো একটা সুন্দর ভিডিও দেখছি, ওটা আর অ্যাড করি নাই। তো একটু যদি জাস্ট খোঁজাখুঁজি করো তাহলেই হচ্ছে অনেক কিছু এরকম পাওয়া যাবে। তো কনভেনশনাল ম্যাটেরিয়াল গুলার আমি যদি একটু সামারি বলি, কনভেনশনাল ম্যাটেরিয়াল গুলার রিপ্লেসমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করা হয় কম্পোজিট বানানোর ক্ষেত্রে, সেগুলো হয় হচ্ছে তোমার কার্বন ফাইবার আর হচ্ছে তোমার গ্লাস ফাইবার। কার্বন ফাইবারের হচ্ছে তোমার এই যে হাইলি ফাংশনাল বা তোমার এই এনহ্যান্সড প্রপার্টিজ গুলোর জন্য, আর গ্লাস ফাইবারের রিজন হচ্ছে কস্ট একটু চিপ, সেই কারণে। দুইটাই মোটামুটি ভালো স্ট্রেংথ বেয়ার করে। মানে অ্যাটলিস্ট যে কোনো তোমার ওই ডেফিনেটলি মেটালের রিপ্লেসমেন্ট হবে না, কিন্তু অনেক লাইট ওয়েট চলে আসে। সো যে হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও একটা কথা যদি বলি, যে পার ইউনিট ওয়েটে একটা মেটাল কতটুকু স্ট্রেংথ বিয়ার করে আর একটা তোমার হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়াল কতটুকু স্ট্রেংথ বিয়ার করে, দেখা যাবে কাছাকাছি হয়ে যাবে। কিন্তু মানে সরি, স্ট্রেংথটা হয়তো কাছাকাছি হবে কিন্তু ওয়েট অনেক কম হয়ে যায় আমার কম্পোজিট ম্যাটেরিয়ালের, যে কারণে কম্পোজিট ম্যাটেরিয়াল গুলা হচ্ছে তোমার কাইন্ড অফ গেইনিং অ্যাট্রাকশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু গ্লাস ফাইবার আর কার্বন ফাইবারের যেটা ইস্যু, সেটা হচ্ছে তোমার এগুলো যেহেতু সিনথেটিক ফাইবার, সুতরাং এদের ম্যানুফ্যাকচারিংটা থেকে শুরু হয় হচ্ছে পেট্রোলিয়াম সোর্স থেকে ম্যানুফ্যাকচারিং, সুতরাং সেইটার একটা নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আছেই। সেটার হচ্ছে কস্টিং বেশি হয়, এটা একটা ব্যাপার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যখন হচ্ছে তোমার ডিসপোজড হয়ে যাবে, তখন সেগুলো আবার বায়োডিগ্রেডেবল হয় না। তার মানে এগুলার হচ্ছে আফটার ইউজেস যে তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন, সেটাও হচ্ছে আলটিমেটলি নেগেটিভ। তো ওয়ারেস আমি যদি এইসব জায়গায় একটা ন্যাচারাল ফাইবার দিয়ে রিপ্লেস করতে পারি, তখন সে ন্যাচারাল ফাইবার গুলা হচ্ছে আমার মোটামুটি অ্যাভেলেবেল হবে, আমার হচ্ছে বায়োডিগ্রেডেবল হবে, সাস্টেইনেবল হবে। এই জিনিসটা হচ্ছে আর কি আমার কারেন্ট ফোকাস, যে হচ্ছে তোমার কম্পোজিটের কার্বন এবং গ্লাস ফাইবারকে যদি আমি রিপ্লেসমেন্ট করতে পারি ন্যাচারাল ফাইবার দিয়ে। এখন ন্যাচারাল ফাইবার দিয়ে তো আসলে, যেমন একটা জুট ফাইবার দিয়ে কিন্তু আমি কার্বনের মতো স্ট্রেংথ পাবো না, সুতরাং সেক্ষেত্রে কি করা যায়, কম্পোজিটের যে ন্যাচারাল ফাইবার যেটা আছে সেটার হয়তো বা কিছু ফাংশনালাইজেশন করা যায়। কিছু ফাংশনালাইজেশন করলে হয়তো বা সেই প্রপার্টিস গুলো কিছুটা এনহ্যান্সড করা যায়। সো এই কারণে দেখা যায় যে ন্যাচারাল ফাইবার দিয়ে কম্পোজিট বানানোর রিসার্চ গুলা এখন হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ। ইভেন এই জিনিস যে শুধু বাইরের দেশে অ্যাট্রাকটিভ তা না, বাংলাদেশেও অ্যাট্রাকটিভ। যেমন তোমরা যদি একটু খোঁজ খবর রাখো আর কি, যেমন আমাদের ওয়েট প্রসেস ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট হেড প্রফেসর ডক্টর স্বল্পনাহার আরজু ম্যাডামের পিএইচডি থিসিস, উনি ম্যাডাম পিএইচডি করছে হচ্ছে বুয়েটে। ম্যাডামের পিএইচডি কিন্তু হচ্ছে কম্পোজিট নিয়ে। ঠিক আছে, ওরা হচ্ছে মানে ম্যাডাম হচ্ছে তোমার কম্পোজিট বানাইছে, এবং আমি এক্সাক্ট ডিটেলস জানি না, ম্যাডামের থিসিস আছে যদিও আমার কাছে, কিন্তু ম্যাডামের পিএইচডি থিসিসটাও কম্পোজিট নিয়ে করে। ম্যাডাম প্রবাবলি 17 সালে কম্পোজিট মানে পিএইচডি শেষ করছে। তারপরে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টের শুভ স্যার ছিল, যে হচ্ছে পরে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে চলে যায়। স্যারের মাস্টার্স এর থিসিসও হচ্ছে তোমার কম্পোজিট নিয়ে। তো এরকম কম্পোজিট নিয়ে বাইরে প্রচুর কাজ হয়, এখনো হয়। তো মানে বাংলাদেশেও হয়, বাইরেও হয়। তো এই কারণে আসলে কম্পোজিট টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। হচ্ছে যেহেতু রিসার্চের ফোকাস ওয়ান অফ মানে অনেক অনেক ফোকাস থাকতে পারে, যেহেতু ওয়ান অফ দ্য অ্যানাদার অ্যাসপেক্ট অফ টেকনিক্যাল ফাংশনাল অ্যাপ্লিকেশন, এই জন্য হচ্ছে এটা আমাদের সিলেবাসের মধ্যে আনা। আহ, এই হচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো আমরা যদি হচ্ছে এখন ডেফিনিশনে যাই, বলতেছে যে কম্পোজিটস আর biphase or multi-phase material composed of two or more different materials offering significantly improved bulk properties than their constituent materials। আচ্ছা, তার মানে বলতেছে অ্যাটলিস্ট দুইটা সাবস্টেন্স থাকতে হবে। মানে কম্পোজিট মানে কি, মিক্সচার একটা। অ্যাটলিস্ট দুইটা সাবস্টেন্স হবে অথবা তার থেকে বেশিও হইতে পারে। আহ এই দুইটা সাবস্টেন্সের মিক্সচারের মাধ্যমে যে আমি নতুন একটা প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্টটা এমন কিছু প্রপার্টিস দেখাবে যেটা সে নিজে নিজে দেখাতে পারতো না, বা ইন্ডিভিজুয়ালি একটা ফাইবারের পক্ষে হয়তো দেখানো সম্ভব ছিল না। তো সেটাকে বাই ডেফিনেশন হচ্ছে কম্পোজিট বলে। তাহলে এখন কম্পোজিটের যেই বললাম যে ইমপ্রুভ যে কিছু প্রপার্টিস দেখাবে, সেই প্রপার্টিস গুলো কি হইতে পারে?
প্রপার্টিজ গুলো হইতে পারে যে সেকেন্ড সেন্টেন্সে বলতেছে যে হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও, মানে আমি যেটা বললাম যে একটা সার্টেন বা পার ইউনিট ওয়েটে তার স্ট্রেংথ অনেক বেশি হবে। নর্মাল একটা আহ সে প্লাস্টিকের যা মানে ওয়ান ওয়ান স্কোয়ার মিটার বা ওয়ান স্কোয়ার সেন্টিমিটারে, ওয়ান সেন্টিমিটার ছোট, সে ওয়ান স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে তার যে স্ট্রেংথ, আমি যখন একটা কম্পোজিট ফর্ম করব সেটার স্ট্রেংথ আরো তার থেকে বেশি হবে, তার টাফনেস বেশি হবে, তার ডাইমেনশনাল স্টেবিলিটি বেটার হবে, তার ডিউরেবিলিটি ভালো হবে, স্টিফনেস ভালো হবে, ফ্লেক্সুরাল স্ট্রেংথ ভালো হবে। তোমার হচ্ছে এটা করোসিভ রেজিস্ট্যান্ট হবে, তোমার হচ্ছে হয়তো বা ফ্লেম রিটার্ডেন্ট প্রপার্টি থাকতে পারে। So, এরকম কিছু ইমপ্রুভ ফাংশনালিটি দেখাবে হচ্ছে তোমার কম্পোজিটের মধ্যে। কম্পোজিটের আমি যদি ইউজ বলি এখন, হয়তো বা যেই একটা দুটো এক্সাম্পল বললাম এগুলো হয়তো এই যে তোমার গাড়ির চাকা বানাচ্ছে, এরোপ্লেনের বডি বানাচ্ছে, এগুলো হয়তো বা খুব রিসেন্ট প্র্যাকটিস, কিন্তু হচ্ছে তোমার এটার শুরু ছিল অনেক আগে। যেমন ওখানে বলতেছে যে 3400 বিসি, বিফোর ক্রাইস্ট, এটার হচ্ছে ফার্স্ট এক্সাম্পল বা আর্লিয়েস্ট এক্সাম্পল বলা যায়। কি বলতেছে যে প্লাইউড বানানো, কি বলতেছে যে উড স্ট্রিপ মানে কাঠের টুকরা গুলাকে যখন হচ্ছে গ্লুইং করে আঠা দিয়ে যখন প্লাইউড বানাইতো, এটাও তো তাই, মানে যে কাঠ আর তোমার আঠা, এই দুইটা মিলে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার বানাইতো, এটাও কম্পোজিট। হ্যাঁ, তো এটা এরকম প্রায় 3400 বিফোর খ্রিস্টাব্দের তোমার হচ্ছে সময় থেকে এটার এক্সাম্পল আছে। তো সেই জিনিসই আস্তে আস্তে তোমার হচ্ছে মানে আস্তে আস্তে তার ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট হইতে হইতে সবচেয়ে বেশি ওয়াইডলি তোমার হচ্ছে কি বলে ম্যাস পপুলারিটি পায় 1930 সালে, যখন হচ্ছে ওই যে রেজিন তৈরি হয় বা ইনোভেশন হয়, তারপরে গ্লাস ফাইবার ইনোভেশন হয়, আর 1960 সালে হচ্ছে কার্বন ফাইবার ইনোভেশন হয়। তো আমি যেটা বললাম যে রিসেন্টলি বা কার্বন এই এখনকার তোমার বা কনভেনশনাল কম্পোজিট বানানোর জন্য সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে গ্লাস ফাইবার আর কার্বন ফাইবার। তো গ্লাস ফাইবারটার ইনোভেশন হয় হচ্ছে 1930 সালে। তো তখন থেকে এটা পপুলারিটি পায়। আর কার্বন ফাইবার যেটা আরো হাইলি ফাংশনাল প্রপার্টিজ এক্সিবিট করে, সেটা ডেভেলপমেন্ট হয় 1960 সালে। তো তখন থেকে হচ্ছে তোমার ফাইবার রিনফোর্স কম্পোজিটটা আরো বেশি তোমার হচ্ছে পপুলারিটি পায়। সো এটা হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন একটা। তো এখানে হচ্ছে তোমার একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখানো হয়েছে। সবকিছু দেখা একদম শুরুটা দেখো, একেবারে একদম ফার্স্ট পয়েন্ট যেটা 3400 বিসি, ওটা ছিল ওই যে প্লাইউড বানানোর। এটা বলতেছে মেসোপটেমিয়াম সভ্যতার হচ্ছে সময়কার এক্সাম্পল এটা, যে তারা প্লাইউড বানায়। ঠিক আছে। তারপরে যেমন জাস্ট ইমিডিয়েট নিচে দেখো 1942 সালে, মানে কোথায় 3400 বিফোর ক্রাইস্ট, এরপরে হচ্ছে খ্রিস্টাব্দ শুরু হয়েছে, খ্রিস্টাব্দ শুরু হইলো, তারপরে হচ্ছে তোমার মানে এটা তো খ্রিস্টপূর্বাব্দ ছিল, খ্রিস্টাব্দ শুরু হইলো, তারপরে আবার 1942 সালে যে দিঘি বা ডিঙি, স্মল স্মল নৌকা যেগুলো ডিঙি বলতো, সেটা বানানো হইতো তোমার হচ্ছে গ্লাস ফাইবার আর তোমার রেজিন দিয়ে। এটা 1942 সালের কথা। তোমার তারপরে তুমি যদি নিচের দিকে আসো, নিচের দিকে থার্ড পয়েন্টের একেবারে রাইট পার্টটা যদি দেখো, বলতেছে হচ্ছে একটা যে গাড়ির পার্টের মধ্যে ইউজ করা হয়েছে তোমার হচ্ছে গ্লাস ফাইবার দিয়ে গাড়ির তোমার বডি প্যানেল বানানো হয়েছিল। এটা হচ্ছে 1953 সালের কথা। তারপরে হচ্ছে এই যে 1961 সালে কার্বন ফাইবার, তার নিচের লাইনে ডান পাশেটা বলাই হলো যে 1960 সালের দিকে তোমার হচ্ছে কার্বন ফাইবার ডেভেলপড হয়েছে। তারপর থেকে এটা আরো তোমার পপুলারিটি পায়। একেবারে নিচেরটা যদি দেখো, তোমার হচ্ছে 2010 সালের মধ্যে বলতেছে যে 3D প্রিন্টেড আইটেমস ইন্ট্রোডিউসড ইন, সরি, 2010 সালে, যেটা যে বাম পাশের লেখাটা 2000 কে 2010 এই রেঞ্জের মধ্যে ওই যে বোয়িং 787 ড্রিম লাইনারের মধ্যে তোমার হচ্ছে কম্পোজিটের ব্যবহার শুরু হয়ে যায়। তোমার হচ্ছে মানে এরোপ্লেনের মধ্যে এই কম্পোজিটের অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্টেড। সো এখনো হ্যাঁ ডেফিনেটলি পুরো বডি এখন এই হচ্ছে কম্পোজিটের না, বাট বেশি, যতটুকু বেশি হচ্ছে রিপ্লেসমেন্ট করা যায় হাইলি ফাংশনাল লাইট ওয়েট কম্পোজিট দিয়ে, তত বেশি আমার জন্য ফুয়েল এফিশিয়েন্ট হবে, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হবে। তো মোটামুটি হচ্ছে এটা এভার এভার লং মানে লাস্টিং এবং হচ্ছে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট প্রোগ্রেস চলতেছে। এটা যেমন বলতেছে মিড 2000-এর কথা, আমি যদি একটু বাম পাশেটা খেয়াল করলো আর্লি 2000-এ কি বলতেছে যে ন্যানো ম্যাটেরিয়ালস ইনকর্পোরেট করা হইলো। তো একটু আগে যেটা বললাম যে ফাইবার, গ্লাস ফাইবার বা কার্বন ফাইবার যখন আসলো, একটা গ্লাস ফাইবার বা কার্বন ফাইবার দিয়ে তো আর সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাবে না। তো তখন দেখা গেল এটার মধ্যে কিছু অ্যাডিশনাল প্রপার্টি এনহ্যান্স করার জন্য ন্যানো ম্যাটেরিয়ালের ইনকর্পোরেশন করা শুরু হইলো। ন্যানো ম্যাটেরিয়াল বলতে সেটা কার্বন ন্যানো টিউব হইতে পারে, সেটা হচ্ছে গ্রাফিন হইতে পারে, এরকম ফাংশনাল ম্যাটেরিয়াল গুলা যেগুলা ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যারাউন্ড 2000 সালের পরে। তারপরে গিয়ে ওটা অ্যাপ্লাই করা হয়েছে তোমার হচ্ছে অ্যারোপ্লেন। তো এটা হচ্ছে একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখানো হয়েছে আর কি। আমরা যদি ডেফিনেশন থেকে, তাহলে আমরা যেটা বলছি যে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট দুইটা কম্পোনেন্ট লাগবে বা তার বেশি লাগতে পারে। সো আমি যদি এইভাবে ফেজটা যদি বাই বাই ফেজ, যেহেতু কথাটা বলা হয়েছিল, তো বাই ফেজ মানে কি অ্যাটলিস্ট দুইটা ফেজ থাকবে। তো কম্পোজিট বানানোর জন্য যেটা লাগে, আমাদের দুইটা ফেজ লাগে, একটা হচ্ছে ম্যাট্রিক্স ফেজ, একটা হচ্ছে রেনফোর্সমেন্ট ফেজ। সো ম্যাট্রিক্স ফেজ আর রেনফোর্সমেন্ট
মেন ফেজ দুইটা মিলে হয় হচ্ছে আমাদের কম্পোজিট। আমরা যদি একটু সহজ ভাবে বোঝার জন্য, যে আমরা যদি বিল্ডিং এর ঢালাইটার কথা চিন্তা করি, আমাদের ফ্লোরের ঢালাই করে, তো ফ্লোরের ঢালাইয়ের মধ্যে কি করে তোমার হচ্ছে, তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। যে এক হচ্ছে, আমি যদি লোহার রড গুলা না দিতাম, লোহার রড না দিয়ে শুধুমাত্র যদি ঢালাই দিতাম, তাইলেও কিন্তু সব ঢালাই হইতো, বা তোমার সিমেন্ট ঠিকই সোজা হইতো, তাই না? মানে শক্ত হয়ে যেত, জমাট বেঁধে যেত সিমেন্ট গুলা, কারণ সিমেন্টের মধ্যে গ্লুইং প্রপার্টিটা আছে। কিন্তু যদি আমার এই লোহার তোমার যে লোহার রড দিয়ে যে আমরা যে স্ট্রাকচারটা বানাই, যে স্ট্রাকচারাল শেপটা দিই, ওটা যদি না দিতাম, তাইলেও ঢালাই ঠিকই হইতো, কিন্তু রিকোয়ার্ড স্ট্রেংথটা পাইতো না। সো তার মানে কি বলা যায়, আমাদের যে ফ্লোরটা বানানো হয় সেই ফ্লোরের মধ্যে এই যে লোহার যে রড গুলা, সেই রড গুলা হচ্ছে রেইনফোর্সমেন্টের কাজ করে, স্ট্রেংথ বিয়ারিং এর কাজ করে, আর বাকি সিমেন্টটাকে আমি বলতে পারি হচ্ছে ম্যাট্রিক্স বেস। তো ওই যে কনক্রিটটা যেমন হচ্ছে একটা কম্পোজিট, ঠিক একই ভাবে আমি যদি চিন্তা করি, আমাদের নর্মাল কম্পোজিট বানানোর জন্য বা ফাইবার রিনফোর্স কম্পোজিট বানানোর জন্য আমাদের দুইটা ফেজ লাগবে। একটা হচ্ছে আমার মিডিয়ামটা বা বেজ ম্যাটেরিয়ালটা হবে, আরেকটা হবে হচ্ছে আমার যেটাকে রেনফোর্সিং এর কাজ করবে, মানে স্ট্রেংথ বিয়ারিং এর কাজ করবে। সুতরাং কম্পোজিটের মধ্যে আমার পার্টিকেল বা পার্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ম্যাট্রিক্স, একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ফেজ বা ডিসপার্স ফেজ, দুইটা মিলে হচ্ছে আমার কম্পোজিট। আচ্ছা, এখন এই দুইটা ম্যাটেরিয়াল যে বললাম আমরা, এই দুইটা ফেজের ম্যাটেরিয়ালেরই অনেক ধরনের টাইপস হইতে পারে, ঠিক আছে? তো আমি যদি যে ম্যাট্রিক্স এর কথা বললাম, মানে যেটা হচ্ছে আমার মিডিয়াম বা যেটা হচ্ছে আমার বেজ, এই জিনিসটা হইতে পারে কি কি, দেখো লেফট বক্সের আমি যদি 1 2 3 পয়েন্ট গুলা দেখি, এটা অর্গানিক হইতে পারে, এটা মেটাল হইতে পারে, এটা সিরামিকও হইতে পারে। যেটা অর্গানিক বলা হয়েছে সেটা আবার কার্বনেশিয়াস হইতে পারে, সেটা পলিমার কো হইতে পারে। সো এটা হচ্ছে তাদের কিছু ক্লাসিফিকেশন। আবার এই যে রেইনফোর্সমেন্টের কথা আমি বলতেছি, রেইনফোর্সমেন্টটা সিম্পল, আমরা যে ফাইবার পাই সেই ফাইবার হইতে পারে, যেমন জুট ফাইবার হইতে পারে, কটন ফাইবার হইতে পারে, যদিও কটন ইউজ করা হয় না, বাট বলতে জুট হইতে পারে, রেমি হইতে পারে, বাস্ট ফাইবার যেগুলো, এগুলো হইতে পারে, কিংবা যে গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, মানে হাইলি সিনথেটিক ফাইবার হইতে পারে। নাম্বার টু বলতেছে এটা ফাইবার ফর্মে না থেকে পার্টিকেল ফর্মে হইতে পারে, ছোট ছোট গ্র্যানুলার ফর্মে থাকতে পারে, সেটাও তোমার হচ্ছে মানে পার্টিকেল রিইনফোর্সড কম্পোজিট। যেমন আমি যদি বলি যে ঢালাইয়ের সিমেন্টের মধ্যে যে ইটের টুকরাগুলো দেওয়া হয়, আমি যদি লোহার কনসেপ্টটা যদি বাদ দিই, মানে আমি যে লোহার স্ট্রাকচারটা দিলাম না, আমাদের সিম্পল ঢালাইয়ের মধ্যে আমি যদি ইটের টুকরা খোয়া না দিয়ে শুধুমাত্র সিমেন্ট দিই, তাও তো হইতো। কিন্তু ওই যে ইটের টুকরা বা খোয়াটা কেন দিচ্ছে, আমি স্ট্রেংথটাকে আরো ইমপ্রুভমেন্ট করার জন্য। সো এটাকে বলা যেতে পারে পার্টিকেল রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? আর একটা বলতেছে হচ্ছে ল্যামিনার আর শীট মোল্ডেড কম্পোজিট, মানে হচ্ছে আমি যদি এখানে ফাইবার ফর্মে বা পার্টিকেল ফর্মে না দিয়ে যদি একটা লেয়ার, একটা শীট শীট ইউজ করি, একটা পাটাতনের মতো যদি ইউজ করি, সেটাও হইতে পারে। তো এটা হচ্ছে আর কি প্রাইমারিলি ক্লাসিফিকেশন, যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলার এরকম এরকম টাইপ হইতে পারে। সুতরাং ম্যাট্রিক্স কে বলতেছি আমরা 3 পার্ট: অর্গানিক, মেটাল, সিরামিক। অর্গানিকটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা পলিমার আর একটা হচ্ছে কার্বন বেসড। আর যেটাকে আমরা রিনফোর্সিং বলতেছি, রিনফোর্সিং গুলোর মধ্যে হইতে পারে ফাইবার, হইতে পারে পার্টিকেল, হইতে পারে শীট, একটা কমপ্লিট লেয়ার, এটাও হইতে। সো এটা হচ্ছে তাদের আহ কিছু ক্লাসিফিকেশন। এই যে ক্লাসিফিকেশনটা বলা হইলো, এইটার উপর বেস করে এক একজন এক এক ভাবে লেখে। যে যেমন এই যে কার্বন পলিমারের কথা বলছি, অনেকে পলিমারটাকে নাই লিখে শুধু অর্গানিকটাকে ডিরেক্টলি কার্বন লিখে দেয়, ঠিক আছে? এইভাবে কিছু ক্লাসিফিকেশন করা যায়। একই জিনিস এখানে দুই ক্লাসিফিকেশন দুই সোর্স থেকে নিয়ে দুই ভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? ধরুন, ধরো এই যে ফাইবার রেইনফোর্স এর কথা বলা হয়েছে, যে ফাইবারটা শর্ট ফাইবার হইতে পারে, লং ফাইবার হইতে পারে, ফাইবারটা তোমার হচ্ছে ওরিয়েন্টেড হইতে পারে, তোমার হচ্ছে র্যান্ডম হইতে পারে, এরকম ভাবে কিছু ক্লাসিফিকেশন এখানে দেখানো হয়েছে। আহ জাস্ট ওই জিনিসই, যেমন যদি জাস্ট তোমার বাম পাশের যদি ইয়েটা খেয়াল করো, বাম পাশের ক্লাসিফিকেশনে যে কম্পোজিটের দুইটা টাইপ করছে, ম্যাট্রিক্স আর রিইনফোর্সমেন্ট। ম্যাট্রিক্স এর মধ্যে যে পলিমার, মেটাল, সিরামিক, এগুলাই তো বললাম, এই তিনটা ভাগ করা হয়েছে। রিইনফোর্স এর মধ্যে ফাইবার রিইনফোর্স আছে, পার্টিকেল রিইনফোর্স আছে, এখানে আবার অ্যাডিশনাল ভাবে দুইটা লিখছে স্ট্রাকচারাল, কিছু লিখছে ওয়েস্কার। আবার তোমার যদি এভাবে ক্লাসিফিকেশন না, যেমন ডান পাশের ক্লাসিফিকেশন আবার এই ধরনের কোনো ক্লাসিফিকেশন নাই। তো প্লাস মাইনাস টুকটাক অনেকে অনেক ভাবে ক্লাসিফাই করে, বাট এগুলো হচ্ছে মোটামুটি জেনারেলাইজ একটা স্ট্রাকচার, ক্লাসিফিকেশন অফ কম্পোজিট যদি বলা হয়। জেনারেলাইজড ভাবে আমাদের ম্যাট্রিক্স এর ক্লাসিফিকেশন কি কি হইতে পারে, রিইনফোর্সমেন্টের ক্লাসিফিকেশন কি কি হইতে পারে, দ্যাটস ইট। সো আমাদের যেহেতু এই চ্যাপ্টারের ফোকাস হচ্ছে, আমরা দিন শেষে ওই যে ফাইবার রিইনফোর্সমেন্টে চলে যাব, সুতরাং আমরা এখন ওই যে কম্পোজিটের ল্যামিনার বা গ্র্যানুলার টাইপ থেকে আমরা যদি এখন ন্যারো ডাউন করে চলে আসি ফাইবার রিইনফোর্স কম্পোজিটে, তার মানে আমাদের কম্পোজিটের মধ্যে একটা ম্যাট্রিক্স থাকবে, আর থাকবে হচ্ছে একটা রিইনফোর্সিং এজেন্ট, যে রিইনফোর্সিং এজেন্টটা হবে হচ্ছে আমাদের ফাইবার। সো কথাটা কি লিখছে, এফআরপি কম্পোজিটস বা ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিটস কম্প্রাইজ দ্য পলিমার ম্যাট্রিক্স
আহ, আহ, তোমার রিইনফোর্স উইথ ফাইবার্স, তার মানে ওই পলিমার যে ম্যাট্রিক্সটা আছে সেটা রিইনফোর্সড হবে হচ্ছে ফাইবার দিয়ে। তো আমরা যদি ছবিটাতে একটু আগে আসি, লেখাটাতে পরে যাই, ছবির মধ্যে একটু খেয়াল করো, আমাদের এখানে কিছু রিইনফোর্সড ফাইবার দেখানো হয়েছে, তার সাথে হচ্ছে একটা পলিমার ম্যাট্রিক্স দেখানো হয়েছে। আচ্ছা, পলিমার ম্যাট্রিক্স এখানে একটা ব্লক বলা হয়েছে, জিনিসটা আসলে লিকুইড, কিন্তু যখন আমি একটা শেপে দিব তখন সে এই টাইপের একটা স্ট্রাকচার বিয়ার করবে, এই জন্য জিনিসটাকে এরকম দেখানো হয়েছে। জিনিসটা মানে পলিমার ম্যাট্রিক্স, এটা কিন্তু রেজিন থাকে আসলে লিকুইড ফর্ম। তো মানে বোঝানো হচ্ছে আমি একটা সার্টেন শেপের মধ্যে এই রেজিনটা দিব, রেজিন দিয়ে তার মধ্যে হচ্ছে ফাইবার গুলো যদি অ্যালাইন করে দেই, তখনই যে স্ট্রাকচারটা, এরপরে যখন আমি পলিমারটাকে শুকাই ফেলি তখন সেই জিনিসটা হবে হচ্ছে আমার কম্পোজিট। তো ডান পাশে ওইটাই দেখানো হয়েছে যে আমার ওই চার কোণা যে একটা আউটলাইন বা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার সেই ফাইনাল স্ট্রাকচার, যেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর একটা আধার। তার মধ্যে হচ্ছে আমার ফাইবার গুলা ডিসপার্সড অবস্থায় আছে এই ছবি অনুযায়ী। এখন আমি যেটা বললাম, ওই ফাইবার গুলাকে আমরা হচ্ছে এখন কয়েক ভাবে কনসিডার করতে পারি। যেমন ফাইবার গুলো একটা কন্টিনিউয়াস ফাইবারও হইতে পারে, ছোট ছোট শর্ট ফাইবারও হইতে পারে। যদি কন্টিনিউয়াস ফাইবার হয় তাহলে বাম পাশের বি বি পার্টটা ছবিটা একটু খেয়াল করি। কন্টিনিউয়াস ফাইবার গুলা তো, ফাইবারের তো কয়েকটা লেয়ার থাকবে, যেমন ধরো আবার রেজিনের মধ্যে কয়েকটা লেয়ার অফ ফাইবার থাকবে, সো লেয়ার গুলা হচ্ছে সেম ডিরেকশন হইতে পারে। ওই লেয়ার গুলাই আমার অল্টারনেট ডিরেকশন হইতে পারে। যেমন বাই ডিরেকশনাল মানে কি, কিছু ফাইবার হচ্ছে স্ট্রেট লাইনে বসানো, কিছু হচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপার্ট বসানো, তার উপরের লেয়ারটা আবার স্ট্রেট বসানো, তার উপরেরটা আবার 90 ডিগ্রি অ্যাপার্ট বসানো। সো এটাকে যখন এরকম তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন অল্টারনেট লেয়ার গুলা বসানো হয়, এটাকে বলে তোমার বাই ডিরেকশনাল। তারপরেরটা আছে যেমন এই এই দুটো হচ্ছে কন্টিনিউয়াস ক্ষেত্রে। যদি এটা ডিসকন্টিনিউয়াস হয়, এটা অ্যালাইনড অবস্থায় থাকতে পারে, এগুলো অ্যালাইন না হয়ে র্যান্ডমলিও থাকতে পারে। তো অবভিয়াসলি এই তোমার অর্গানাইজেশন গুলোর উপর বেস করে কিন্তু পলিমারের প্রপার্টিজ ভ্যারি করবে। যেমন আমি যদি প্রথম দুইটা খেয়াল করো, ওই যে ইউনিডিরেকশনাল আর বাই ডিরেকশনাল। সো ইউনিডিরেকশনাল একটা কম্পোজিট যদি হয় যেখানে ফাইবার গুলো একই অ্যাক্সিস বরাবর আছে, সেইটা ভার্সেস আমি যদি বাই ডিরেকশনাল চিন্তা করি যেখানে ফাইবার গুলো অল্টারনেট ডিরেকশনে আছে, দুইটার ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ প্রপার্টিজ ডিফারেন্ট হবে। ইউনিডিরেকশনাল যে তোমার ফাইবারটা দেখানো হয়েছে, ইউনিডিরেকশনাল ফাইবারের মানে তোমার কম্পোজিটের ক্ষেত্রে অ্যাক্সিস বরাবর স্ট্রেংথ অনেক বেশি হবে, বাট আমি যদি তোমার রাইট অ্যাঙ্গেলে চিন্তা করি তখন স্ট্রেংথ কমে যাবে। ওয়ারাজ আমি যদি বাই ডিরেকশনাল চিন্তা করি, দুই ডিরেকশনেই কিন্তু মোটামুটি সিমিলার টাইপের তোমার হচ্ছে স্ট্রেংথ দেখাবে, কারণ এটা হচ্ছে ব্যালেন্সড একটা স্ট্রাকচার। বাই ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল ক্ষেত্রে আমি যদি অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই করি সেটার ক্ষেত্রে স্ট্রেংথ অনেক হাই, কিন্তু যদি অপোজিট ভাবে চিন্তা করি তখন তোমার হচ্ছে স্ট্রেংথ কম। তো এরকম আর কি, এই যে ফাইবার অ্যালাইনমেন্ট গুলোর উপর বেস করেও তোমার হচ্ছে স্ট্রেংথ ভ্যারিয়েশন হয় তোমার কম্পোজিট। এবং এই রিলেটেড অনেক তোমার হচ্ছে তোমার সিম্পল যে ফাইনাল ইয়ারের যে প্রজেক্ট গুলা করো তোমরা, মানে যেহেতু ছোটখাটো রিসার্চের কথা বলতেছি, এক্ষেত্রেও এটা হইতে পারে যে তুমি তোমার ফাইবারের অ্যালাইনমেন্ট চেঞ্জ করেই দেখলা যে হচ্ছে তোমার কম্পোজিটের মধ্যে স্ট্রেংথ প্রপার্টিস কি ভ্যারি করতেছে। এটা একটা স্টাডি হইতে পারে, ছোট স্টাডি হয়ে গেল, বাট এই টাইপের টপিক নিয়ে মানুষ হচ্ছে রিসার্চ করে। ঠিক আছে, সো ফাইবার হইলে কিরকম হবে সেটা ডেফিনেটলি তার আবার সেই স্টাডি গুলা রিভিল করা হচ্ছে আর কি, ফার্দার স্টাডি। সো ছবিটা যদি মোটামুটি আমরা বুঝে থাকি, তাহলে আমি এবার একটু সেকেন্ড না থার্ড সেন্টেন্সটাতে যাই। বলতেছে যে এই যে ফাইবার গুলা ইউজ করার কথা বলা হয়েছে, এই ফাইবার গুলা ন্যাচারাল ফাইবারও হইতে পারে, সিনথেটিক ফাইবারও হইতে পারে। যেটা আমরা শুরুতে বলছিলাম যে বেশিরভাগ বা কনভেনশনাল ইউজের ক্ষেত্রে বা মোস্টলি হচ্ছে তোমার কার্বন আর গ্লাস ফাইবার ইউজ করা হয়, যে দুইটা হচ্ছে আমাদের সিনথেটিক টাইপের ফাইবার। আর তাদের সাস্টেনেবিলিটি অ্যাসপেক্ট চিন্তা করে নাওএডেজ রিসার্চ ফোকাস হচ্ছে টুয়ার্ডস দ্য ন্যাচারাল ফাইবার্স। এখন অবভিয়াসলি ন্যাচারাল ফাইবারেরও কিছু আবার ফাংশনালাইজেশন লাগবে, ওইটাও আমাদের একটু পরে আসবে। আর সেম ভাবে আমরা ন্যাচারাল মানে ফাইবারের অ্যাসপেক্টে যদি চিন্তা করি যেটা ন্যাচারাল বা সিনথেটিক, ঠিক সিমিলারলি আমাদের যে ম্যাট্রিক্স যেটা বা পলিমার যেটা, সেটারও কিন্তু তোমার হচ্ছে কিছু ক্লাসিফিকেশন বা কিছু টাইপ আছে। যেমন কিছু পলিমার আছে থার্মোসেট পলিমার, কিছু কিছু আছে হচ্ছে তোমার মানে কি বলে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোসেট। কিছু হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচার দিলে এগুলা হচ্ছে তোমার আবার রিশেপিং করা পসিবল, আর থার্মোসেটের ক্ষেত্রে এটা পসিবল না, যখন কিওরিং হয়ে যাবে তখন হচ্ছে ওইটাই তোমার ফিক্সড হয়ে যাবে। তো পলিমারের ক্লাসিফিকেশন এগুলো অনুযায়ী থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট হইলেও কম্পোজিটের ক্ষেত্রে আসলে থার্মোসেটটা ইউজ করা হয়, এখানে থার্মোপ্লাস্টিকটা ইউজ করা হয় না। কারণ একটু তখন আসে টেম্পারেচার মানে স্ট্যাবিলাইজ থাকবে না, তো এই কারণে থার্মোসেটটা আসলে বেশি ইউজ করা হয়। কিছু রেজিনের নামও এখানে বলে দিচ্ছে, দেখো ইপক্সি, ভিনাইল এস্টার, পলিস্টার, এগুলা হচ্ছে আর কি মেইন বা কমন তোমার হচ্ছে আহ ইয়েগুলা কি বলে পলিমার যেগুলো ইউজ করা হয় আর কি। আর লাস্টের দিকে থার্ড পয়েন্টটাতে বলতেছে যে এই যে ফাইবার রিনফোর্স পলিমার যে কম্পোজিট, এটার আসলে ইউজ কোন জায়গায়, ইউজ ফর লাইট ওয়েট স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনস।
তো তার মানে আমার এমন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যেখানে হচ্ছে আমার লাইট ওয়েট দরকার। তাই তো সেই, যেমন আমরা কয়েকটা এক্সাম্পল অলরেডি দিচ্ছি যে এরোপ্লেনের বডি হইতে পারে, নৌকায় হইতে পারে, এটসেট্রা এটসেট্রা। লাইট ওয়েট অ্যাপ্লিকেশন যেখানে দরকার সেখানে হচ্ছে আমার এই কম্পোজিট গুলা ইউজ করা হয়। সো এখানে ওই যে যেটা আমরা বলতেছিলাম যে হচ্ছে ন্যাচারাল ভার্সেস সিনথেটিক ফাইবার, যে কনভেনশনালি এই সিনথেটিক ফাইবারটা বেশি ইউজ করা হয়, দ্যাট ইজ কার্বন ফাইবার আর গ্লাস ফাইবার। তো এখানে ওই রিলেটেড কিছু কথা আছে যে আমাদের যেহেতু সরি লাইট ওয়েট ডিজাইনটা বেশি এখানে দরকারি, এবং এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখা যায় অ্যারোস্পেস হতে পারে, ওয়াইন্ড এনার্জি হতে পারে, কিংবা যে ট্রান্সপোর্টে হতে পারে, অটোমেটিভ যেটা অটোমোটিভে হতে পারে। তো আমার আসলে এমন কিছু ম্যাটেরিয়াল দরকার যেখানে স্টিফনেসটা বেশি হবে এবং স্ট্রেংথ বেশি থাকবে, যেন সার্টেন স্ট্রাকচার সে হচ্ছে প্রোভাইড করতে পারে। আর এটার আর কিছু অ্যাডভান্টেজ যেমন আছে, এগুলো হচ্ছে নন করোসিভ, তো এগুলো হচ্ছে ক্ষয়ে যাবে না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলছে হ্যাভ টিউনেবল প্রপার্টিজ ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশনস। এই কথাটার মানে বলছে যে এটার প্রপার্টি গুলা তুমি অল্টার করতে পারবা। কিরকম? তোমার যদি কম্পোজিটের মধ্যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রপার্টি দরকার হয়, তখন তুমি ওই যে কন্ডাক্টিভ কিছু ম্যাটেরিয়াল দিয়ে তুমি এটা যদি ট্রিটমেন্ট করো, তখনই সে হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি দেখাবে। তোমার যদি হচ্ছে ফ্লেম রিটার্ডেন্সি টাইপের কোনো প্রপার্টি দরকার হয়, তুমি ফ্লেম রিটার্ডেন্ট দিয়ে ট্রিটমেন্ট করো, তখন সেই কম্পোজিটটা ফ্লেম রিটার্ডেন্ট প্রপার্টিজ দেখাবে। তো এই জিনিসগুলো টিউনেবল, মানে তুমি তোমার মতো করে মডিফাই করে ফেলতে পারবা। তো এই অ্যাডভান্টেজটা হচ্ছে আমার ফাইবার রিনফোর্স পলিমার কম্পোজিটস এর মধ্যে আছে। তারপরের কিছু সেন্টেন্সে যে ন্যাচারাল ফাইবারের কিছু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতেছে, যেমন হচ্ছে এগুলা এভেলেবেল হবে, এগুলা হচ্ছে তোমার এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এগুলা হচ্ছে ডিসপোজের পরে এগুলা বায়োডিগ্রেডেবল, এগুলা নন টক্সিক, এগুলার হচ্ছে খরচ কম হবে, ঠিক আছে, এগুলো ফ্লেক্সিবল হবে, হ্যাঁ, এই তোমার তোমার টেনজাইল স্ট্রেংথ আবার ভালো হবে। এগুলা হচ্ছে তোমার আর কি কিছু অ্যাডভান্টেজ, আমি যদি ন্যাচারাল ফাইবারের কথা বলি। এখন এখানে একটা ফিগার আছে, এই ফিগারের মধ্যে 9টা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন, এই সরি 9টা ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে যে তোমার ফাইবার রিইনফোর্সড কম্পোজিট আমরা কিভাবে বানাইতে পারি। এখানে দেখো ম্যানুফ্যাকচারিং অফ ফাইবার রিইনফোর্সড কম্পোজিটে 3টা পয়েন্ট বলতেছে। 3টা পয়েন্টে 3টা টার্ম আছে, একটুখানি খেয়াল করি। আহ আমরা কি এটুকু বুঝতেছি কিনা যে মানে কম্পোজিট বানানোর জন্য আমার আসলে তাহলে লাগতেছে দুইটা জিনিস মেইনলি, একটা লাগতেছে হচ্ছে আমার পলিমার, আর একটা জিনিস লাগবে হচ্ছে আমার ফাইবার। এখন ফাইবারটা কি ফর্মে আছে সেটার উপর ডিপেন্ড করতেছে আমার হচ্ছে এটা কি প্রি ফর্ম বলবে না প্রিপেক বলবে, এক আর দুই আমি ডিটেলসে যাচ্ছি। আর 3 নাম্বারটা হচ্ছে আমার যে কিউরিং কন্ডিশন। কিউরিং কথাটা মানে কি, ওই যে পলিমার আমি একটু আগে বলছি পলিমারটা তোমার হচ্ছে লিকুইড ফর্মে থাকে, ওই পলিমারটাকে তো স্ট্রং বা স্ট্যাবিলাইজ বানাইতে হবে, সলিডিফাই করতে হবে। তো যেগুলা থার্মোপ্লাস্টিক সেগুলা তো ধরো নর্মালি তোমার টেম্পারেচার দিয়ে গলে যাবে, কুল ডাউন করলে সেগুলো আবার সলিডিফাইড হয়ে যায়। কিন্তু যেগুলো থার্মোসেট, এগুলোর জন্য কিন্তু লাগে হচ্ছে ক্রস লিঙ্কিং বা কিউরিং। আমরা যেমন জানি যে তোমার ধরো ওই যে রেজিন ফিনিশিং এ কি হয়, কিউরিং করে একটা স্ট্যাবিলাইজড স্ট্রাকচার আনা হয়। তো রেজিন বানানোর সময় আমরা একটু আগে বললাম, সরি, কম্পোজিট বানানোর সময় আমরা একটু আগে বলছি থার্মোসেট পলিমারটা ইউজ করা হয়। তার মানে যে পলিমার ম্যাট্রিক্সটা আমরা ইউজ করতেছি সেই জিনিসটাকে তোমার হচ্ছে কিওর্ড হইতে হবে। এখন কিউরিং কন্ডিশনটা কি হবে, এখানে কি টেম্পারেচার লাগবে নাকি লাগবে না, এটা কি হিট লাগবে কি লাগবে, মানে হিট মানে তো টেম্পারেচার, সরি, এটা কি ওপেন এনভায়রনমেন্টে হবে নাকি হচ্ছে এটার জন্য ক্লোজড একটা এনভায়রনমেন্ট লাগবে, সেই জিনিসটাকে উপর ডিপেন্ড করতেছে কিউরিং কন্ডিশন কি হবে। তো আমি যদি আরেকটুখানি ডিটেলসে যাই, প্রথমে বলতেছে যে পয়েন্টটা, যে হাইলাইট করা পয়েন্টটা খেয়াল করো, এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে প্রি ফর্ম। প্রি ফর্ম ইজ প্রিপেয়ার্ড ফার্স্ট ফলোড বাই রিনফোর্সমেন্ট উইথ আ পলিমার ম্যাট্রিক্স। আর সেকেন্ড পয়েন্টটা দেখো, বলতেছে প্রিপেগস composed of fiber materials pre-impregnated with the thermoplastic or thermoset polymer matrix বা resin which need a certain temperature to get cured। আচ্ছা, এই যে ফাইবারের কথাটা বলছি, এটা দুইটা ফর্ম থাকতে পারে। কিছু কিছু ফাইবার, আমরা ফাইবার গুলো অ্যালাইন করে নিজেরা হচ্ছে ফাইবারটাকে স্ট্রেট লাইনে বসাবো, বসাই উপর দিয়ে আমি রেজিন ঢেলে দিতে পারি। এই যে ফাইবার গুলার একটা শীট বানাইলাম আমি, ফাইবার বলি বা ফিলামেন্ট যেটাই বলি, ফাইবারের যে একটা শীট বানাইলাম ম্যানুয়ালি যেটা বানাচ্ছি, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রিফর্ম। তাহলে প্রিফর্ম বানানো মানে কি, ফাইবার গুলোকে অ্যালাইন করে পাশাপাশি বসানো। একটা ফাইবার মানে কি, একটা স্ট্র্যান্ড, একটা সুতা। তো আমার যদি একটা কম্পোজিট লেয়ার বানাইতে হয়, তার মানে কি এখানে 100 200 ফাইবারের একটা লেয়ার আমাকে বানাইতে হবে। তো এরকম একটা লেয়ার যদি আমি ম্যানুয়ালি বানাই, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্রিফর্ম। তো কি বলতেছে, এই প্রিফর্মটা আমি নিজে হচ্ছে বানাবো, ফলোড বাই রিনফোর্সমেন্ট উইথ আ পলিমার ম্যাট্রিক্স। এটার উপরে আমি হচ্ছে একটা রেজিন ঢেলে দিব। তারপরে ঢালার পরে সেই রেজিনটাকে আমি শুকাইতে দিব। শুকাইতে দেওয়া মানে হচ্ছে এটাকে মানে সলিডিফাই করব।
সলিডিফাই করার জন্য কিউরিং কন্ডিশন লাগবে, সেটা আমি অন্য হিসাব, সেটা আমার অ্যারেঞ্জমেন্ট মেশিনে থাকবে। তো ফাইবার যদি আমি ম্যানুয়ালি নিজে নিজে বসাই, তার উপরে যদি আমি রেজিন ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দিই, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্রিফর্ম। আর কোন কোন ফর্ম হইতে পারে যে ফাইবার অলরেডি রেজিনে ইমপ্রিগনেট করা থাকে, আমার শুধু দোকান থেকে কিনে এনে সেটাকে কিউরিং কন্ডিশনে দিতে হবে। এটা যদি হয় এটাকে বলে প্রিপেগ। আমি বুঝাইতে পারতেছি কিনা, যে ফাইবার গুলো যদি অলরেডি অ্যালাইন থাকে, অর্গানাইজ থাকে, এবং সেটা যদি ইমপ্রিগনেটেড থাকে রেজিনের মধ্যে, মানে অলরেডি রেজিনে ভেজানো আছে বা রেজিনে ডোবানো আছে, এরকম একটা স্ট্রাকচার যদি আমি দোকান থেকে কিনে নিয়ে আসি, রেডিমেড কিনে নিয়ে এসে আমি যদি এটাকে কিউরিং কন্ডিশনে অ্যাপ্লাই করি, মানে যেই কন্ডিশনে গিয়ে রেজিনটা সলিডিফাইড হবে, ক্রস লিঙ্কিং হবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রিপেগ। আর প্রিফর্ম মানে কি, ধরো আমি আমার কটন ল্যাব থেকে ফাইবার কালেক্ট করলাম, বা জুট ল্যাব থেকে ফাইবার কালেক্ট জুট ল্যাব থেকে ফাইবার কালেক্ট করলাম, ফাইবার গুলাকে আমি হচ্ছে তোমার কম্বিং করে স্ট্রেট করে বসাইলাম একটা 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 স্ট্রাকচার, একটা বডির মধ্যে, একটা একটা ট্যাবের মধ্যে বসাইলাম, তার উপরে আমি এখন রেজিন ঢেলে দিলাম, তারপরে এটাকে আমি হচ্ছে ওপেন এয়ারে রেখে দিলাম, সলিডিফাইড হয়ে গেল। এটা ছিল প্রি ফর্ম। আর প্রিপেক মানে হচ্ছে অলরেডি কমার্শিয়ালি অ্যাভেলেবেল, যেটা রেজিনে অলরেডি ইমপ্রেগনেট করা, সেটা এনে আমি এখন কিউরিং কন্ডিশনে দিয়ে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে প্রিপেক। তো এখানে দুইটা টার্ম আছে, দুইটার ডেফিনেশন একটুখানি মাথায় থাকতে হবে, যদি আমাদের এভাবে পরীক্ষায় আসে আর কি। সো একটুখানি খেয়াল করতে হবে দুইটা জিনিস। আচ্ছা, এখন প্রি ফর্ম হোক আর প্রিপেগ হোক, যেটাই হোক, থার্ড পয়েন্টে আমরা আসি, বলতেছে ডিপেন্ডিং অন দ্য কিউরিং কন্ডিশনস। সো এবারে আমাদের কাজ হচ্ছে কিউরিং করা। যেহেতু আমরা বলছি বেশিরভাগ ক্ষেত্রে থার্মোসেট পলিমার ইউজ করা হয়, সুতরাং এটাকে হচ্ছে কিউরিং করতে হবে। সো কিউরিং করার জন্য দুইটা জিনিস হতে পারে, এক এটা ওপেন কিউরিং হতে পারে, এটা ক্লোজড মোল্ডিং হতে পারে। মোল্ড মানে কি? ছাঁচ, যার মধ্যে আমি একটা সার্টেন শেপ দিতে পারি। যেমন কথার কথা, আমি যদি একটা নর্মাল নর্মাল একটা ট্রের উপরে কম্পোজিট বানাই, সেটা একটা জাস্ট চারকোনা রেক্টেঙ্গুলার একটা পাটাতনের মতো হবে, একটা শীটের মতো হবে কম্পোজিটটা। এখন ধরো তোমার দরকার হচ্ছে ওই যে এরোপ্লেনের বডি, ধরো এরোপ্লেনের সামনের মাথাটা যে সার্কুলার, বা তোমার হচ্ছে যে শেপটা, তো সেটা তো আর আমি একটা পাটাতনের মধ্যে বানাইতে পারবো না। সো এটা বানানোর জন্য আমার একটা অ্যাডিশনাল একটা ছাঁচ লাগবে, মোল্ড লাগবে। যখন এরকম অ্যাডিশনাল একটা মোল্ড লাগবে, তখন সেটাকে বলা হচ্ছে ক্লোজড মোল্ডিং। আর যখন এটা আমি আমার জাস্ট নর্মালি ওপেন রেখে দিতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে ওপেন মোল্ডিং। সো একদম ইনিশিয়ালি যেটা কথা বলছিলাম, যে আমি প্রি ফর্ম একটা নিয়ে প্রি ফর্মের উপর দিয়ে রেজিন ঢেলে দিয়ে নর্মাল বাতাসে রেখে শুকাই ফেলতেছি, এটা একটা ওপেন মোল্ডিং প্রসেস। ঠিক আছে, ওয়ারেজ আমার যদি একটা সার্টেন শেপ দেওয়া লাগে, কিংবা ধরো তুমি কম্পোজিট শেপের একটা, ওই যে গাড়ির চাকা বানাইছো, চাকা বানানোর একটু আগে যে ছবিটা আমরা দেখলাম, বাইকের চাকা বানাইছে, চাকার ওই শেপ তো আর আমি হাত দিয়ে দিতে পারবো না। তো আমাকে ওই সার্টেন শেপ দিয়ে ওই কম্প্রেস মানে ওই প্রেসার দিতে হবে, ওই রেজিন ভেজানো পলি ফাইবারটাকে সার্টেন শেপে আনতে হবে, তখন সেটাকে বলে হচ্ছে ক্লোজড মোল্ডিং। আর ওপেন মোল্ডিং মানে কি বলতেছি, যেহেতু এটা ওপেন এয়ারে থাকবে, সো এটা নর্মালি বাতাসেই হচ্ছে তোমার কিউরিং হয়ে যায় বা হার্ডেনিং হয়ে যায়। যেহেতু কি লিখছে একটু খেয়াল করো, ইন অ্যান ওপেন মোল্ডিং রিইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালস এন্ড রেজিনস আর এক্সপোজ টু এয়ার অ্যাজ দে কিউর অর হার্ডেন। সুতরাং এটা নর্মাল বাতাসেই কিউরিং হয়ে যায়। তো এটার ক্ষেত্রে কি হয়, এই যে রেজিন গুলা যখন তোমার ইনট্যাক্ট অবস্থায় থাকে, রেজিন গুলা তুমি যখন অ্যাপ্লাই করবে, যখন বাতাসের সংস্পর্শে আসবে, তখন তোমার মোটামুটি একটা সার্টেন টাইম থাকে, 30 মিনিট 35 মিনিট, যে 30 থেকে 35 মিনিটের মধ্যে এটা হার্ড হয়ে যাবে। সুতরাং তুমি যে ফাইবার অ্যালাইনমেন্ট করছো, ফাইবার অ্যালাইনমেন্টের মধ্যে ওই যে ফাইবার গুলার অর্গানাইজেশন গুলো, অ্যালাইনমেন্ট গুলো ওই 30 মিনিটের মধ্যে ইউনিফর্মলি রেখে দিতে হবে। 30 মিনিটের মধ্যে যখন সলিডিফাই হওয়া শুরু করবে, হার্ড হয়ে যাওয়া শুরু করবে, তারপরে কিন্তু আর ওই অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করা যাবে না, চেঞ্জ করা যাবে না। সো মানে কি, ওপেন এনভায়রনমেন্টে যখন হচ্ছে কিউরিং হয়ে যায়। আচ্ছা, ইউজুয়ালি ব্যাপারটা এরকম না যে একটা কেমিক্যাল দিয়েই দিলাম, বা মানে বোতল থেকে খুললাম আর হচ্ছে কিউরিং হয়ে গেল, হয়ে যায়, ব্যাপারটা আসলে তা না। ইউজুয়ালি দুইটা জিনিস লাগে থাকে, মানে রেজিনের মধ্যে দুইটা পার্ট থাকে। মানে যখন দুইটার মধ্যে একটা আরেকটার সাথে মিক্সচার হয়, ক্রস লিঙ্কিং তখন শুরু হয়। মানে সো একটা ক্যাটালিস্ট থাকে, আর একটা ধরো নর্মাল রেজিন থাকে। নর্মাল রেজিন ক্যাটালিস্টের সংস্পর্শ ছাড়া হচ্ছে হার্ড হওয়া শুরু হবে না, কিউরিং হবে না, ওপেন এয়ারেও হবে না। তুমি ওইটা ফেলে রাখো, কিছুই হবে না। তো যেটা করতে হয়, ওই ক্যাটালিস্টের সাথে রেজিনটা মিক্স করে, যখন মিক্স করে ফেললাম, তারপর থেকে তোমার হাতে সময় আছে 30 মিনিট। ওই 30 মিনিটের মধ্যে তোমার রেজিনটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ম্যানুয়ালি করো আর মেশিন দিয়ে করো, যাই করো, ওই 30 মিনিটের মধ্যে যা ঘটার ঘটাইতে হবে। এটাকে বলে ওপেন মোল্ডিং প্রসেস। আর ক্লোজ মোল্ডিং আমি কি বললাম, যে যখন ধরো আমার একটা সার্টেন শেপ দিতে হবে, তখন যদি আমার ধরো এরকম তোমার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যে হ্যাঁ আমি এটার এই ছাঁচের মধ্যে বসাইলাম, তার মধ্যে ফাইবার রেজিন বসাইলাম, তার উপরে প্রেসার দিলাম, কম্প্যাক্ট করে দিলাম, ভ্যাকুয়াম করে দিলাম, প্রেসার দিলাম, তখন সেটাকে বলা হচ্ছে
ক্লোজড মোল্ডিং। এখানে কিছু নাম আছে, যেমন হ্যান্ড লেআপ, স্প্রে লেআপ, যে নিচে দেখো যে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার, এগুলো আসতেছে, আমি একটু পরে এগুলাতে যাচ্ছি। তো এটা হচ্ছে আর কি মোটামুটি ম্যানুফ্যাকচারিং এর একটা প্রসেস। ঠিক আছে, আমরা যদি একটু ছবিগুলা খেয়াল করি, এই ছবিগুলোর বর্ণনা আমাদের পরবর্তী স্লাইডে আছে, আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান একটু বলে যাচ্ছি। প্রথম যেটা হ্যান্ড লে আপ, হ্যান্ড মানে কি হাত, লে আপ মানে হচ্ছে লে লে করা, মানে কি শোয়ানো, বসানো। তো আমার ফাইবার গুলা আমি যদি ধরো আমি একটা সার্টেন টাবের মধ্যে বসাইলাম, শোয়াই দিলাম, অ্যালাইন করে রাখলাম, তার উপরে আমি হাত দিয়ে রেজিনটা ঢেলে দিলাম, তারপরে আমি এটাকে একটা রোলার দিয়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে ফেললাম, যেন কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি না হয়। যেহেতু এটা পানির মতো না, এর থেকে একটু ভিসকাস হয়, সুতরাং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা এখানে ইম্পর্টেন্ট। সুতরাং আমি যখন অ্যালাইন করে দিলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে হ্যান্ড লেআপ। সো যেটা আমি বললাম যে আমার এখানে হয়তো বা সার্টেন টাইম আছে, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে এটা হচ্ছে বাতাসের সংস্পর্শে ওপেন এয়ারে কিউরিং হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে তোমার হ্যান্ড লেআপ। সেকেন্ড পয়েন্টটা কি আছে? স্প্রে লেয়ার। এটাতেও ফাইবার অ্যালাইনমেন্টটা ম্যানুয়ালি হবে। রেজিন যেটা আমি হাত দিয়ে ঢেলে দিয়েছিলাম, সেই রেজিনটা আমি এবারে স্প্রে করে দিব। তারপরে যদি দরকার হয় যথারীতি স্প্রে করলে ডেফিনেটলি আগেরটার চেয়ে বেটার ইউনিফর্ম হবে, বাট স্টিল তুমি এটার উপরে একটা রোলার দিয়ে আবার ইউনিফর্ম করে দিতে পারো। রেজিনটা যখন এরকম স্প্রেইং করে দিচ্ছে, এটাকে বলতেছে তোমার স্প্রে লেয়ার। নাম্বার থ্রিটা দেখো, বলতেছে ফিলামেন্ট ওয়াইন্ডিং। তার মানে হচ্ছে এখানে লম্বা ফাইবার ফিলামেন্ট ফর্মে থাকবে। ফিলামেন্ট গুলা থেকে তোমার সুতা বা তোমার ফিলামেন্ট গুলা মানে ড্রয়িং করা হবে, টানা হবে, মাঝখানে পড়বে একটা রেজিন বাথ। ওই রেজিন বাথের মধ্যে আমার রেজিনের এক্সপোজারে আসবে, এবং রেজিন থেকে, ওই রেজিন বাথ থেকে বের হয়ে একটা তোমার প্যাকেজের মধ্যে ওয়াইন্ডিং হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলতেছে ফিলামেন্ট ওয়াইন্ডিং। তো এখানে আমার অ্যাকচুয়ালি তাহলে কিউরিংটা কোন জায়গায় হবে? যখন এই রেজিন বাথে যখন আমার ফাইবারের সংস্পর্শে আসবে তখন। এটাকে বলতেছে ফিলামেন্ট ওয়াইন্ডিং। আমার একটু ডিটেলস পরে আছে, অসুবিধা নেই, যাচ্ছি। নাম্বার 4-এ বলতেছে দেখো কম্প্রেশন মোল্ডিং। খেয়াল করো, এখানে একটা সার্টেন যে নীল কালারটা হচ্ছে, সরি নীল তো না, এই যে পার্পল কালার, যেটা বেগুনি কালারটা হচ্ছে আমাদের ওই এটা কম্পোজিটটা। তো একটা সার্টেন শেপ আছে যেটার মাঝখানের দিকে একটুখানি পুশ করা, দুই পাশ দিয়ে একটা মানে একটু উপরে, এটা হচ্ছে আমার সেই সার্টেন শেপ। তাহলে এই শেপ আনতে গেলে কিন্তু আমার শুধু ওয়ান ডাইমেনশনাল দিলে হবে না, আমার এখানে উপর থেকে প্রেসার দিতে হবে। এই জন্য এই ছাঁচটা ইউজ করছে। ছাঁচটার মধ্যে কি আছে? নিচের লোয়ার ফিক্সড মোল্ড হাব, আর উপরেরটা হচ্ছে মুভেবল। নিচেরটা ফিক্সড এর মধ্যে আমি ফাইবারটা বসাইলাম রেজিন ইমপ্রেগনেট করে, তার উপরে উপর থেকে প্রেসার দিয়ে দিলাম। প্রেসার দিলে তাহলে আমার ওই ছাঁচ, আচ্ছা, ওই প্রেসার অবস্থায় এবারে হচ্ছে তোমার আহ কিউরিং হবে। সো এটাকে বলা হচ্ছে তোমার কম্প্রেশন মোল্ডিং, যেখানে আমি এরকম কম্প্রেসড করে প্রেসার দিয়ে যখন আমি হচ্ছে একটা সার্টেন শেপ দেওয়ার চেষ্টা করতেছি, এটাকে বলতেছে কম্প্রেশন মোল্ডিং। এই নাম্বারে বলতেছে হচ্ছে এক্সট্রুশন কম্পাউন্ড। এক্সট্রুশন কম্পাউন্ড মানে কি? খেয়াল করো, একটা তোমার হপারের মতো একটা ফিগার আছে, যে হপারের মধ্যে থেকে তোমার এই যে তুমি ফাইবার ম্যাটেরিয়াল বা তুমি ফাংশনাল ম্যাটেরিয়াল দিতে পারো। তারপরে যে মেল্টিং সেকশন, এটা গলবে, মেল্ট হবে, মিক্সিং, এখানে তোমার মিক্সড আপ হবে, তোমার রেজিনের সাথে ফাইবার কম্পোনেন্ট গুলো মিক্সড আপ হইতে পারে। এটা হোমোজিনিয়াসলি মিক্সড আপ হয়ে যাওয়ার পরে যখন হচ্ছে ইজেকশন হবে, তখন সেটা হচ্ছে তোমার একটা সার্টেন শেপ বের হবে, সেটাকে বলা হচ্ছে তোমার এক্সট্রুশন কম্পাউন্ড। সার্টেন শেপ বলতে ধরো তুমি যখন হচ্ছে ইজেকশন করতেছো, এক্সট্রুশন করা, তখন ধরো এটা ওই যে পাইপের মতো একটা শেপ আসতে পারে। তোমার ধরো অ্যাক্সিসিমেট্রিক হতে পারে, যেমন ধরো যে রড, পাইপ, এই টাইপের স্ট্রাকচার এই মেশিন দিয়ে বের করা সম্ভব, কিংবা হ্যাঁ রডের মতো যেই স্ট্রাকচার গুলা ইউনিফর্ম তোমার ক্রস সেকশন থাকবে, এই টাইপের শেপ গুলা যখন আসবে, তখন হচ্ছে এক্সট্রুশন কম্পাউন্ডিং ইউজ করা যেতে পারে। ইনজেকশন মোল্ডিং আর এক্সট্রুশন কম্পাউন্ডের স্ট্রাকচার মোটামুটি সেম, বাট কথা হচ্ছে এখানে তোমার যেমন হচ্ছে ইজেকশন করা হয়, এখানে হচ্ছে একটা ইনজেকশন করা হয়। পার্থক্য কি? অনেক হাই, মানে তো সরি, তোমার ভেরি ফাইন থিকনেস তুমি এখান থেকে হচ্ছে প্রোডাক্ট হিসেবে পাবা আর কি। ঠিক আছে, ধরো ধরো এই যে কম্পোজিট স্ট্রাকচারে তোমার যদি কোনো ফিলামেন্ট লাগে, সেটাও তোমার এখান থেকে বের করা সম্ভব। এখানেও যথারীতি উপর একটা ফিড হপার আছে, এখানে কিছু হিটার আছে, যে হিটারের মধ্যে তোমার কম্পোনেন্ট গুলা মেল্ট হবে, মিক্সড আপ হবে, তারপরে ইজেকশন হবে। ইনজেকশন থেকে, ইনজেকশন মোল্ডিং মানে কি, ওই যে তোমার ফাইন, তোমার ফাইন একটা ফিলামেন্ট আকারে হচ্ছে বের হবে, এটাকে বলে ইনজেকশন মোল্ডিং। পরেরটা আছে হচ্ছে পুলট্রিউশন। পুলট্রিউশন আসছে দুইটা টার্ম থেকে, একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে এক্সট্রুশন। পুল মানে হচ্ছে টানা, আর এক্সট্রুশন মানে কি, ওই যে এই তোমার ফোর্স থেকে যে বের করা, এটাকে বলা হচ্ছে তোমার এক্সট্রুশন, তাই না? মানে ফোর্স দিয়ে বের করা, পুশ করে বের করা, এটাকে বলা হচ্ছে তোমার এক্সট্রুশন। এখানে যেটা হচ্ছে, বাম পাশে দেখো ফাইবার আছে, এখানে একটা রেজিন বাথ আছে। রেজিন বাথের মধ্যে দিয়ে পার হওয়ার পরে একটা কিউরিং চেম্বার আছে। কিউরিং চেম্বারের পরে ওইটাকে তোমার হচ্ছে ইউনিফর্মলি ড্রয়িং করা হবে, টানা হবে। তো যখন এভাবে ইউনিফর্মলি
আচ্ছা, আগের দুইটাতে কিন্তু ইজেক্ট করা হচ্ছে, পুশ করা হচ্ছে, আর এটাতে পুল করতেছে, টানতেছে, এই জন্য এটাকে বলতেছে হচ্ছে পুল ট্রুশন। খেয়াল করে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু রেজিনের জন্য আলাদা বাথ বা আলাদা চেম্বার ছিল, ঠিক আছে। ওয়ারেজ আমি যদি এখন বলি রেজিন ট্রান্সফার মোল্ডিং, এখানে কিন্তু কোনো রেজিন বাথ নাই। এখানে কি করা হবে, খেয়াল করে দেখো যে আমরা কম্প্রেশন মোল্ডিং এ যেরকম স্ট্রাকচার দেখছিলাম, এখানেও কিন্তু স্ট্রাকচারটা মোটামুটি সেম। নিচে আমাদের একটা বটম সেকশন আছে, উপরে একটা টপ সেকশন আছে, মাঝখানে কিন্তু হচ্ছে আমার কম্পোজিটটা। এখন এইরকম একটা স্ট্রাকচারের মধ্যে আগে অ্যালাইনমেন্ট হবে, তারপরে বাম এই যে ডান পাশ থেকে রেজিনটা তার মধ্যে ট্রান্সফার করা হবে, মানে পাইপের মাধ্যমে। তো যখন একটা সার্টেন হাইট, এটা ডেফিনেটলি মেনটেন করতে হবে রেজিনের কে জায়গা দেওয়ার জন্য। কিন্তু যখন তোমার এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ধরো তোমার একটা সার্টেন শেপ দিতে হবে, সার্টেন শেপের মধ্যে ফাইবারটাকে বসাইলাম, মোল্ড ক্লোজ করে দিলাম, তারপরে যদি আমি এখন বাইরে থেকে রেজিন দেওয়া শুরু করি, ডেফিনেটলি রেজিনের ভিসকোসিটি কম হইতে হবে, যেন হাইলি ভিসকাস রেজিনের ফাইবার অ্যালাইনমেন্ট নষ্ট না হয়ে যায়। তারপরে যখন রেজিন ট্রান্সফার করবো, এটাকে বলে হচ্ছে রেজিন ট্রান্সফার মোল্ডিং। আর ডান পাশেরটা হচ্ছে ভ্যাকুয়াম ইনফিউশন। আচ্ছা, এটার মানে হচ্ছে তোমার এই যে বাম পাশে যে কথাটা বলছি আমরা, যে টপ মোল্ড আর বটম মোল্ড আছে, এটার ভেতরে তখন যদি আমি ভ্যাকুয়াম ক্রিয়েট করতে পারি। ভ্যাকুয়াম ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে এই যে রেজিনটা ট্রান্সফার করব, এই রেজিনটা যেন ইউনিফর্মলি ড্র্যাগিং হয়ে যায়। মানে একটুখানি খেয়াল করে দেখো ডান পাশের ছবিটাতে, যে ডান পাশে উপরে ভ্যাকুয়াম পাম্প দেখানো হয়েছে, যে স্ট্রাকচারটা বসাইছি আমরা, স্ট্রাকচারের মধ্যে যখন ভ্যাকুয়াম ক্রিয়েট করব, তার মানে কি ভেতরে ফাঁকা কিছু নাই, খালি জায়গা। তো যখনই ডান পাশ থেকে আমি রেজিন ছেড়ে দিব, তখনই হচ্ছে থ্রু আউট দা তোমার এই ভ্যাকুয়ামের কারণে সে হচ্ছে রেজিনটা টেনে নিবে ইউনিফর্মলি। তো ওই যে রেজিন ট্রান্সফার মোল্ডিং এর মধ্যে যদি এয়ার বাবল থাকে, ওই জিনিস কিন্তু তোমার আর, আমি তো জানতেছি না ভেতরে আমার এয়ার বাবল আছে কিনা। তো ওই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে আনইভেন হয়ে যায় অনেক সময়, কোনো কোনো জায়গায় দেখা যায় যে রেজিন যায় নাই, মাঝখানে বাবল, এয়ার এয়ার বাবলের কারণে ওই জায়গাটা খালি রয়ে গেছে, চারপাশ দিয়ে রেজিন গেছে, মাঝখানে খালি। তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তোমার যে ভ্যাকুয়াম ইনফিউশন করা যায় বা ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার করা যায়, মানে আমি ইনিশিয়ালি মানে এইরকম সেম স্ট্রাকচারে ভ্যাকুয়াম ক্রিয়েট করে ফেলবো, তারপরে রেজিন সাপ্লাই দিব, রেজিনটা ভ্যাকুয়ামের কারণে টেনে নিবে, সো তখন ইউনিফর্ম একটা ডিস্ট্রিবিউশন হবে। এটাকে বলে হচ্ছে যে ভ্যাকুয়াম ইনফিউশন। সো এই হচ্ছে 9টা ম্যানুফ্যাকচারিং প্রসেস, ছবি থেকে বললাম। আমরা যদি এখন একটু ওয়ান বাই ওয়ান ফিগারে যাই, সরি এক্সপ্লেনেশনে যাই। সো হ্যান্ড ল্যাব আমি কি বলছিলাম, যে হচ্ছে ইট ইনভলভস ম্যানুয়ালি লেইং ডাউন দ্য ইন্ডিভিজুয়াল লেয়ার্স অফ রিইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। সো আমরা যে রিইনফোর্সিং ম্যাটেরিয়াল মানে কি, ফাইবার বা ফিলামেন্ট, এই ফাইবার বা ফিলামেন্ট গুলোকে আমরা ম্যানুয়ালি হচ্ছে অ্যালাইন করব, ইন্ডিভিজুয়াল লেয়ার লেইং ডাউন করব, শোয়াই দিব, বসাই দিব, অ্যান্ড পাওয়ারিং দ্য লিকুইড রেজিন ওভার দেম, এরপরে উপর দিয়ে রেজিন ঢেলে দিব। তারপরে যেমন ছবিতে ছিল একটা রোলার দিয়ে আমরা এটাকে ইউনিফর্ম করতে পারি। সো এটাই বলতেছে যে আর রোলার ইজ ইউজুয়ালি ইউজ টু ফোর্স ডাউন দ্য রেজিন টু কনসোলিডেট দ্য ল্যামিনেট। সো ল্যামিনেট কে কনসোলিডেট করার জন্য একটা হচ্ছে তোমার রোলার দিয়ে ইউজ করতে করা যায়। এখন যেহেতু এটা ম্যানুয়াল প্রসেস, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে অবভিয়াসলি, যেমন হচ্ছে তোমার প্রোডাকশন রেট হচ্ছে অনেক কম হবে। তারপরে হচ্ছে আহ তোমার হচ্ছে ভলিউম ফ্র্যাকশন কম হইতে পারে, ভলিউম ফ্র্যাকশনটা কি এটা পরে আমাদের আছে। তারপরে যদি তোমার অনেক সময় ওই সেম কাহিনী, যদি ভেতরে এয়ার বাবল থাকে, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ রেজিন হইতে পারে। যেহেতু ম্যানুয়াল ফাইবারের লেয়ার, সুতরাং কোনো জায়গায় ইউনিফর্ম, কোনো জায়গায় কম ইউনিফর্মও হইতে পারে। মানে রিইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালের ইউনিফর্মিটিও এখানে ম্যাটার করতে পারে। ঠিক আছে, তো যেহেতু ম্যানুয়াল প্রসেস, এখানে ডেফিনেটলি ইউনিফর্মিটি কিছুটা কম আসবে। সো সিমিলারলি সেকেন্ডটা বলতেছে হচ্ছে আমাদের স্প্রে ল্যাবে কি বলতেছে, যে ওয়্যার একটা হ্যান্ড গান ইজ ইউজ টু স্প্রে দা রেজিন, তাই না, ইনস্টেড অফ পাওয়ারিং ইট ওভার দ্য লেয়ার অফ ফেব্রিক। মানে ফাইবার শোয়ানোর পরে আমি উপর দিয়ে রেজিন ঢেলে না দিয়ে যদি আমি একটা স্প্রে গান ইউজ করি, সেটাকে বলা হচ্ছে তোমার স্প্রে লেয়ার প্রসেস। ফিলামেন্ট ওয়াইন্ডিং এর কথা আমি বলছিলাম কি, যে হচ্ছে রেজিন ইমপ্রেগনেটেড ফাইবারটা একটা তোমার রোটেটিং ম্যান্ডেল বা একটা তোমার প্যাকেজের মধ্যে ওয়াইন্ডিং করা হবে যখন, তখন সেটাকে বলতেছে ফিলামেন্ট ওয়াইন্ডিং। তো এখানে একটা কথা বলতেছে যে হচ্ছে এই জিনিসটা হেল্প করে যে অ্যাক্সিসিমেট্রিক ম্যাটেরিয়াল বানানো, যেমন পাইপ, টিউব, ট্যাঙ্ক, ভেসেল, এই জিনিসগুলো বানানোর জন্য আমার ফিলামেন্ট ওয়াইন্ডিংটা কাজে লাগতে পারে। এখানে একটা ডেফিনেশন আছে, যেমন যেখানে একটা কথা আছে দেখো, বলতেছে যে হাই ফাইবার ভলিউম ফ্র্যাকশন যদি লাগে, সেক্ষেত্রে ফিলামেন্ট ওয়াইন্ডিং প্রসেসটা হেল্পফুল। তো এটা মানে হচ্ছে কি 60 থেকে 80% বলতেছে হচ্ছে হাই ভলিউম ফ্র্যাকশন। এটার মানে কি, এটার মানে হচ্ছে টোটাল কম্পোজিটের ভলিউমের তুলনায় আমার ফাইবারের ভলিউম কতটুকু। মানে কম্পোজিটের মধ্যে তো আমার ফাইবারও আছে, রেজিনও আছে। এখন রিনফোর্সিং কম্পোনেন্ট কোনটা, রিনফোর্সিং কম্পোনেন্ট হচ্ছে আমার ফাইবারটা। সুতরাং ফাইবারের রেশিও যত বেশি হবে, আমার তার স্ট্রেংথ তত ভালো হবে। ঠিক আছে, সুতরাং
এমনও হইতে পারে সেম অ্যামাউন্টের রেজিন, রেজিনের মধ্যে আমি হচ্ছে ফাইবার কমও ইউজ করতে পারি, বেশিও ইউজ করতে পারি। একেবারে বেশি ইউজ করলে কি হবে, রেজিন গুলার ইউনিফর্ম প্যাকিং হবে না। মানে ইন্ডিভিজুয়াল ফাইবার গুলোর সাথে রেজিনের যে একটা ইন্টারাকশন হবে সেটা নাও হইতে পারে। আবার একেবারে কম হইলে কি হবে, ফাইবারের পরিমাণ যদি কম হয় ইনাফ স্ট্রেংথ আসবে না। সুতরাং ফাইবারের ভলিউমটা কতটুকু সেই জিনিসটা হচ্ছে আর কি একটা ইম্পর্টেন্ট পার্ট টু কনসিডার ফর ম্যানুফ্যাকচারিং অফ দ্য কম্পোজিট। তো যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে যদি আমার অ্যারাউন্ড 60% পর্যন্ত হয়, সেটা মানে স্ট্যান্ডার্ড কম্পোজিটে 30 থেকে 60% পর্যন্ত তোমার ফাইবারের ভলিউম থাকতে হয় টোটাল কম্পোজিটের ভলিউমের তুলনায়। ওয়ারাজ আমার যদি হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশন লাগে সেক্ষেত্রে এটা আরো বেশি হওয়া দরকার আর কি। বাট 100% তো আর হবে না, 100% হলে আমি রেজেন দেবো কোন জায়গায়? সো এই এই রেশিওটা বা এই পার্সেন্টেজটাকে বলা হয় হচ্ছে ফাইবার ভলিউম ফ্র্যাকশন। সো টোটাল কম্পোজিটের ভলিউমের তুলনায় ফাইবারের ভলিউম কতটুকু ছিল এটাকে যদি আমি পার্সেন্টেজে এক্সপ্রেস করি, এটাকে বলা হয় হচ্ছে তোমার ফাইবার ভলিউম ফ্র্যাকশন। কম্প্রেশন মোল্ডিং আমি তাহলে কি বলছিলাম, যে যখন হচ্ছে একটা সার্টেন ক্যাভিটির মধ্যে, একটা যেমন মোল্ড বা ছাঁচের মধ্যে বসে, যখন আমি উপর থেকে টপ প্লাগটা যখন আমি বসাই দিয়ে যখন কম্প্রেস করে ফেলি তখন সেটাকে বলে কম্প্রেশন মোল্ডিং। এক্সট্রুশন কম্পাউন্ডিং কি বলছিলাম, যে যখন একটা ইউনিফর্ম ক্রস সেকশনের ম্যাটেরিয়াল যখন আমাকে তৈরি করতে হয় সেটাকে বলে এক্সট্রুশন কম্পাউন্ড। তারপরে ইনজেকশন মোল্ডিং ছিল হচ্ছে ডিফারেন্ট শেপ এবং সাইজের, যদি আমি হচ্ছে খুবই প্রিসাইজ সাইজ যদি আমি বের করতে চাই, ইনজেকশন মোল্ডিং মানে ছোট নজলের মতো হেড দিয়ে, তখন সেটাকে বলে হচ্ছে ইনজেকশন মোল্ডিং। এক্সট্রুশনের কথাটা বলছিলাম যে হচ্ছে তোমার ওই যে এক্সট্রুশন এবং পুলিং এই কনসেপ্ট থেকে আসছে আর কি। এখানে ওই বাকি দুইটাতে এক্সট্রুশন বা তোমার ইনজেকশন মোল্ডিং এ যেটা পুশ করা হয়, এখানে হচ্ছে সেটাকে টানতে হবে আর কি, ড্রয়িং করা হয়, এটাকে বলে পুলট্রুশন। রেজিন ট্রান্সফারের কথা আমরা কি বললাম, যে একটা ক্লোজড মোল্ড হবে, যে ক্লোজড মোল্ডের মধ্যে এক পাশ থেকে আমি রেজিন ট্রান্সফার করব মানে রেজিন সাপ্লাই দিব, ডেফিনেটলি তার ভিসকোসিটি একটু কম হইতে হবে, প্রেসার কম হইতে হবে, যেন হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, সেটাকে বলে রেজিন ট্রান্সফার। আর ভ্যাকুয়াম ইনফিউশন আর ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার মানে আমি একটা ওই যে ক্লোজড মোল্ডের কথা বলছি, সে ক্লোজড মোল্ড থাকবে, তার মধ্যে আমি ভ্যাকুয়াম ক্রিয়েট করব। সেটা জাস্ট পলিব্যাগ দিয়েও করা যায়, অথবা তোমার যদি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকে, মেশিন থাকে, তাইলেও হয়। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ভ্যাকুয়াম ক্রিয়েট করে তার মধ্যে রেজিন সাপ্লাই দিব, ওই ভ্যাকুয়ামের কারণেই রেজিনটা টেনে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, এটাকে বলে হচ্ছে তোমার ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার মোল্ডিং। আচ্ছা, এইটুকু হচ্ছে আর কি আমাদের তোমার মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। এখন এইটুকুর মধ্যে জাস্ট একটু কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো তো, আমি একটু স্টপ শেয়ারটা স্টপ করলাম, যদি এইটুকুর মধ্যে বুঝি নাই বা কোনো জায়গায় কোয়ারি আছে এরকম কিছু আছে কিনা। এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট, রিজন হচ্ছে আমি এটা আমার সাজেশন হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিটিটা দেওয়া। বাট আমার কোনো প্রেশার নাই, তোমাদের যেটা কমফোর্টেবল তোমরা সেটাই নিতে পারো, সমস্যা নেই। বাট আই উড রিকমেন্ড এই চ্যাপ্টারটা ফর সিটি। সো আর প্লাস এটা নিয়ে ফার্দার পড়াশোনা বা তোমার ইভেন ব্যাচেলার থিসিস বলো, পেপার লেখা, অনেক কিছু হইতে পারে, তো এই জন্য চ্যাপ্টারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এইটুকুর মধ্যে বুঝতে পারি না এরকম কিছু আছে কিনা, যদি থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি কোয়েশ্চেনের পরে বাকি সেকশন আবার শুরু করবো। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? যে হ্যান্ড ল্যাবের কথা বলতেছো? আচ্ছা, আচ্ছা শোনো এটা, আচ্ছা এটা এটা হচ্ছে মানে সবচেয়ে সিম্পল বা বেসিক কোন সেন্সে ধরো, আচ্ছা, ফাইবারের কম্বিং করা জানি, কম্বিং। কম্বিং করা মানে কি আসলে বলো তো? আঁচড়ানো, তাই না? আঁচড়ানোর উদ্দেশ্য কি আসলে? শর্ট ফাইবার গুলো রিমুভ করা এবং ফাইবার গুলোকে অ্যালাইন করা। আচ্ছা, কম্পোজিট বানানোর সময় যেটা হয়, যে ধরো তোমাকে কয়েকটা একটা লেয়ার অফ ফাইবার দিয়ে কিন্তু কম্পোজিট হয় না, কম্পোজিটের মধ্যে মিনিমাম 4-5 লেয়ার অফ ফাইবার লাগে। ধরো তুমি একটা মুঠার মধ্যে তুমি জুট ফাইবার নিছো, জুট ফাইবারটাকে তোমাকে কম্বিং করতে হবে, কম্বিং করে একটা শীটের মতো একটা স্ট্রাকচার আনতে হবে। এখন শীট তো আর ফাইবার থেকে হবে না, তার মানে কি, ফাইবার গুলো পাশাপাশি অ্যালাইন্ড অবস্থায় আছে, এরকম একটা লেয়ার তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা কি বলছিলাম, প্রিফর্ম বলছিলাম, এটাকে বলে প্রিফর্ম। তো তুমি এরকম একটা প্রিফর্ম হচ্ছে সাজাইলা, বসাইলা।
এরপরে তুমি এরকম আরেকটা লেয়ার ফাইবার রেডি করলা, কম্বিং করে একটা শীটের মতো লেয়ার তৈরি করলা, সেই লেয়ারটা আগের লেয়ারের উপরে বসাইলা। সেটা তুমি ওই যে এক সেম ডিরেকশনে বসাইতে পারো, অপোজিট ডিরেকশনে মানে 90 ডিগ্রি অ্যাপার্টও বসাইতে পারো। এরকম করে তিনটা চারটা লেয়ার লাগবে। আদারওয়াইজ কি হবে, ওই যে ফাইবার ভলিউম ফ্র্যাকশনের কথা যেটা বললাম, আমি একটা লেয়ার দিয়ে কম্পোজিট বানাই আর তিনটা লেয়ার দিয়ে কম্পোজিট বানাই, ডেফিনেটলি তিনটা লেয়ারে আমার ফাইবার ভলিউম ফ্র্যাকশন বেশি হবে নাকি? ফাইবারের পরিমাণ বেশি, সো অবভিয়াসলি ভলিউম ফ্র্যাকশন বেশি হবে। তো এরকম আর কি, যে আমার ধরো যতটুকু আমার ফাইবার দরকার, তো এরকম ডিফারেন্ট ফাইবারের লেয়ার আমরা কম্বিং করে প্যারালাল করে ফেলবো, প্যারালাল করে একটার উপর একটা বসাবো। বসানোর পরে ধরো তুমি একটা ওই যে ট্রে এর কথা চিন্তা কর, প্লাস্টিকের একটা ট্রে, ওই ট্রে এর মধ্যে তুমি হচ্ছে ওই ফাইবারের লেয়ার গুলা বসাইলা, দুই পাশে হচ্ছে একটু আটকায় রাখলা টেপ দিয়ে। তার উপরে উপর দিয়ে তুমি যদি এখন রেজিনটা ওই যে ক্যাটালিস্টের সাথে মিক্স করে রেজিনটা যদি ঢেলে দাও, তাহলে কি হবে? রেজিনটা ঢেলে দিয়ে তুমি একটা রোলার দিয়ে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করে ফেললা। আমি যেটা বললাম, তাদের ফিক্সেশন বা সরি কিউরিং এর জন্য আমার 30 মিনিট 35 মিনিট সময় লাগবে। তো আমি 30 মিনিট সময় অ্যালাউ করলাম, এটা বাতাসেই কিওর্ড হবে। সুতরাং ওই যে বাতাসে ওই তোমার আমি যদি মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের পরে আমি যদি 30 মিনিট রেখে দেই, তখন ওই স্ট্রাকচারটা সলিডিফাইড হয়ে যাবে, আমার কম্পোজিট হয়ে গেল। ওয়ারেজ স্প্রে লেআউটে বলছিল যে আমার ফাইনাল ইনিশিয়াল ফাইবার অ্যালাইনমেন্টটা সেম, ফাইবার একইভাবে আমি অ্যারেঞ্জ করব, তার উপরে রেজিনটা আমি ঢেলে দিছিলাম, এখন ঢেলে না দিয়ে আমি স্প্রে করব আর কি। মানে কিছুটা অটোমেটিক প্রসেস হবে এবং কিছুটা তোমার ইউনিফর্ম হবে ডিস্ট্রিবিউশনটা যদি আমি স্প্রে করি আর কি। তো প্রথম দুইটার মধ্যে পার্থক্য আসলে এইটুকুই, তোমার হ্যান্ড লেয়ার আর স্প্রে লেয়ারের মধ্যে ওই যে রেজিন ঢালাটা হচ্ছে স্প্রে করা আর একটা ম্যানুয়ালি ঢেলে দেওয়া ছাড়া আর কোনো পার্থক্য নাই। আর টেকনিক্যালি আমি যদি বলি, মানে আমি যদি হচ্ছে ধরো even তুমি রিসার্চ পারপাসের গুলো যদি বলে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ করে হচ্ছে লাস্টে যেটা দেখাই বললাম ভ্যাকুয়াম অ্যাসিস্টেড তোমার হচ্ছে মোল্ডিং, যেটা রেজিন ট্রান্সফার মোল্ডিং, এটার জন্য কোনো অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট আসলে লাগে না। যেটা হচ্ছে মানে পলিব্যাগ দিয়ে তোমার চার মানে পুরা কম্পোজিটের ধরো ফাইবার গুলো লাগে, যেটা দরকার তোমার 4-5 লেয়ারের ফাইবার, ফাইবার গুলোকে সাজাইলা, সাজানোর উপরে তুমি একটা পলিব্যাগ দিলা, পলিব্যাগ থেকে দুইটা পাইপ বের করলা, পাইপ বের করে উপর থেকে মানে একেবারে টেপ সিল করে দিলাম, সিল করে দিয়ে আমি যদি ভ্যাকুয়াম অ্যারেঞ্জ করতে পারি, এটা ভ্যাকুয়াম ইয়ে তোর মেশিন লাগবে আর কি, তো ভ্যাকুয়াম মেশিনটা দিয়ে আমি ভেতরের বাতাসটা পুরো যদি ড্র্যাগ করে ফেলি, টেনে ফেলি, তখন দেখা যাবে পুরো কম্প্যাক্ট হয়ে গেছে স্ট্রাকচারটা, কম্প্যাক্ট হয়ে যাবে। আর ওই যে বলছিলাম যে দুইটা পাইপ ঢুকাই দেওয়ার কথা, ওই দুইটা পাইপের একটা পাইপ দিয়ে তো ভ্যাকুয়াম রেডি করে ফেললাম, আর আরেকটা পাইপ দিয়ে আমি আবার হচ্ছে রেজিন সাপ্লাই দেবো। তো ভ্যাকুয়াম হয়ে যাওয়া মানে কি, ওই জায়গাটা তো খালি হয়ে গেছে, তো আমি যাইটার সাথে এখন কানেকশন দেবো সেটা এসে টেনে নিবে। তো যখন আমি রেজিনের সাথে কানেকশন দিচ্ছি, তখনই সে এটাকে টেনে, যেহেতু ভ্যাকুয়াম পুরো স্ট্রাকচারটা ইউনিফর্মলি হচ্ছে তোমার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে রেজিন দিয়ে। তো তারপরে ওই যে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা যেটুকু লাগে আর কি, ও সেইটুকু টাইম অ্যালাউ করলে পরে আমার হচ্ছে ওই যে কিউরিং হয়ে গেল, রেজিনের কিউরিং হয়ে গেল, আমার হচ্ছে কম্পোজিট বানানো হয়ে গেল। বেশি ইউজ করা হয় হচ্ছে মানে যদি ম্যানুয়ালি প্র্যাকটিস মানে ম্যানুয়াল রিসার্চের জন্য যদি বলো আর কি, সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার বা হচ্ছে এর আগে যেটা রেজিন ট্রান্সফার, এগুলো হচ্ছে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, আর কমার্শিয়ালি যদি চিন্তা করো যে হ্যাঁ আমার একটা প্রোডাক্টের পার্ট বানাইতে হবে, সেক্ষেত্রে অবভিয়াসলি যে কম্প্রেশন মোল্ডিং যেগুলো, এগুলো হচ্ছে বেশিরভাগ ইউজ করা হয়। কারণ কমার্শিয়াল অ্যাপ্লিকেশন তো তুমি ম্যানুয়ালি আসলে রোলার দিয়ে প্রেস করে কত বড় প্যানেল আসলে বানাবা, এটা আসলে প্র্যাকটিক্যাল না। অ্যাজ ওয়েল আমি তো একটা কার্ভড একটা শেপ, একটা বোতলের একটা শেপ তো আমার হচ্ছে ম্যানুয়ালি বানানো সম্ভব না, এটাকে তো একটা ইউনিফর্ম যে স্ট্রাকচার দেওয়া লাগবে, সেটা হচ্ছে ম্যানুয়ালি সম্ভব না, তো এটার জন্য আমার মোল্ড লাগবে। তো সেই মোল্ডের জন্য হচ্ছে আমার ওই যে কম্প্রেশন মোল্ডিং বা এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, সেগুলা হচ্ছে বেশি কাজে লাগে আর কি। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কি কারোর কোনো কোয়েশ্চেন আছে নাকি? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়, তাই না? ওকে, আচ্ছা। আচ্ছা। এইটুকুর মধ্যে যদি কোয়েশ্চেন না থাকে আমি হচ্ছে একটু সামনে আগাই তাহলে, হ্যাঁ। আহ আচ্ছা, ও ডান পাশে যে ফিগারটা আছে, এই ফিগারের মধ্যে দেখানো হয়েছে হচ্ছে ফাইবার ভলিউম ফ্র্যাকশনের সাথে স্ট্রেংথ কতটুকু ভ্যারি করে বা কতটুকু মানে কিভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে ডিফারেন্ট তোমার হচ্ছে ইয়েতে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসে। আমরা মোটামুটি এই ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলার নাম মোটামুটি বুঝে ফেলছি, কোনটার মানে কি। ওইটার হচ্ছে ফাইবার ভলিউম ফ্র্যাকশন কিরকম হয় এবং সেটার হচ্ছে তোমার টেনজাইল স্ট্রেংথ কিরকম আসে, সেটার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের এই ফিগারটা।
আচ্ছা, একটা জিনিস একটুখানি বলে রাখি, যেটা হচ্ছে ধরো মানে বেশিরভাগ কেসে যেটা হয়, আমি বললাম যে লাস্ট দুইটা যেটা মানে তুমি যদি রিসার্চ পারপাসে বানাইতে চাও, সেক্ষেত্রে আমাদের যে রেজিন ট্রান্সফার বা ওই যে ভ্যাকুয়াম ইনফিউশন এই দুইটা হচ্ছে বেশি ইউজ করা হয়। আর এখন এই জিনিসগুলো যেহেতু ম্যানুয়াল, তোমার হচ্ছে রিসার্চের যদি কথা বলি, তাহলে যে হ্যান্ড ল্যাপের মাধ্যমে নর্মালি এগুলো বানানো হয়। এবং মানে হ্যান্ড ল্যাপের মাধ্যমে, হ্যান্ড ল্যাপ মানে কি, ফাইবারটা ম্যানুয়ালি বসাচ্ছে, মানে অ্যালাইন করতেছে আর কি। যেমন একটু আগে বললাম না যে অ্যালাইনমেন্টের উপর বেস করেও হচ্ছে তোমার স্ট্রেংথ ভ্যারি করতে পারে, যে আমি কি সবগুলো ফাইবার কি সেম ডিরেকশনে দিচ্ছি, নাকি হচ্ছে অল্টারনেট ডিরেকশনে ফাইবার গুলো আমি 90 ডিগ্রি অ্যাপার্ট দিচ্ছি। হ্যাঁ, কিংবা আমি ডায়াগোনালি রাখতেছি। যেমন তোমরা হয়তো বা চিনবা ডুয়েটের প্রফেসর ফোরকান সরকার, উনি হচ্ছে যে ম্যানচেস্টার থেকে পিএইচডি করে আসছে। আমি ফোরকান ভাইয়ের কয়েকদিন আগে একটা পেপার দেখলাম, উনি হচ্ছে যে ফাইবার গুলা ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে অ্যালাইন করছে, তার উপরে হচ্ছে কম্পোজিটের প্রপার্টি কি হয়েছে সেটা হচ্ছে উনি তোমার হচ্ছে একটা পেপার পাবলিশ করছে। মনে হয় ফাংশনাল ম্যাটার আরো কিছু ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কিন্তু রিসার্চ এগুলা দিয়েই করে আর কি, মানুষ শুরু করে এগুলা দিয়ে। এই যে ফাইবার অ্যালাইনমেন্টটা ডিফারেন্ট তুমি ডিরেকশনে করবা, এই জিনিসটা মেশিন করে দিতে পারবে না, এটা তোমাকেই করতে হবে। সো আলটিমেটলি হ্যান্ড লেআপটা তোমার লাগবেই রিসার্চ পারপাসে। হ্যান্ড লেআপটা করার পরে তুমি যদি এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ রেজিন চাও, তখন তোমাকে যে রেজিন ট্রান্সফারে যাইতে হবে, অথবা ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার লাগবে। তার মানে কি, একটা দুইটা প্রসেসের একটা কম্বিনেশন বলা যেতে পারে। এমনি তুমি ম্যানুয়ালি করলে হবে কি, সব জায়গায় হয়তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাও হইতে পারে, মাঝখানে বাবল টাবল থাকতে পারে। ওয়ারেস ভ্যাকুয়াম অ্যাসিস্টেড তুমি যদি রেজিন ফিনিশিং করো, সেক্ষেত্রে হয়তো বা তোমার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হবে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমি যদি এরপরে যাই, আহ, এখানে যে কথাটা বলতেছে যে আমাদের কম্পোজিট বানানোর কনভেনশনাল প্র্যাকটিস কি, সো আমি অলরেডি সরি, হ্যাঁ, কম্পোজিট বানানোর জন্য যেই হচ্ছে কনভেনশনাল প্র্যাকটিস বলতে, সো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের রিনফোর্সিং ম্যাটেরিয়াল কি হবে, একটা হচ্ছে আমাদের রেজিন কি হবে। এই পার্টটার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে গ্লাস ফাইবার এবং হচ্ছে কার্বন ফাইবারটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর রেজিন গুলার মধ্যে যেটা ইউজ করা হয় পেট্রোলিয়াম বেসড। সো যেটা হচ্ছে আমাদের মানে নাওএডেজ বা রিসেন্ট কনসার্ন হচ্ছে আর কি, আমাদের যে সাস্টেনেবল তোমার সলিউশন খুঁজে বের করা। হ্যাঁ, সেটা সেই ডিরেকশনে যাচ্ছি আর কি আমরা, এই জন্যই হচ্ছে আমাদের এই পার্টটাতে বলা হয়েছে কনভেনশনাল প্র্যাকটিস কি। সুতরাং দেখো, ফার্স্টে যেটা বলতেছে যে গ্লাস এবং কার্বন ফাইবারটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, এবং এটা হচ্ছে হাই পারফরমেন্স বা লাইট ওয়েট ম্যাটেরিয়ালের জন্যই হচ্ছে এটা বেশি আর কি, মানে গ্লাস গ্লাস আর কার্বনটাই কেন, কারণ হচ্ছে এগুলো হাই পারফরমেন্স এবং লাইট ওয়েট। মানে হাই পারফরমেন্স কোন সেন্সে, এদের ওই যে মডিউলাস অনেক বেশি, মডিউলাস বলতে ফ্লেক্সুরাল মডিউলাস, ইয়ংস মডিউলাস, এই ভ্যালু গুলো বেশি, তাদের টেনসাইল প্রপার্টিস ভালো, মানে স্ট্রেংথ অনেক ভালো। ঠিক আছে, এই সেন্সে। আর এখন সাথে সাথে একটা কথা বলতেছে যে ন্যাচারাল ফাইবার বেসড কম্পোজিট গুলা লিমিটেড ইন ইউজ কেন, বিকজ অ্যাজ দ্যার মেকানিক্যাল থার্মাল ইলেকট্রিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আর ফর পার্টিকুলার অ্যাপ্লিকেশনস আর অফেন লেস দ্যান দ্য গ্লাস এন্ড কার্বন ফাইবার্স। মানে এখন যত যাই বলি আর নাই বলি, এই তোমার জুট ফাইবারের স্ট্রেংথ তো আর কার্বন ফাইবারের স্ট্রেংথের মতো হবে না, কিন্তু আহ কিংবা ধরো কার্বন ফাইবারের যে তোমার যেমন কার্বন ফাইবারের মধ্যে কিন্তু থার্মাল প্রপার্টিজ আছে, মানে হচ্ছে কি যে কার্বনের মধ্যে তুমি ইলেকট্রিসিটি দিলে হিট, এটা হিটেড হয়, কিন্তু জুট ফাইবার তো ধরো হিট হবে না, হিট হওয়ার আগে হয়তো বা বার্ন হয়ে যাবে। তো এই অ্যাসপেক্টে বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে, যে যেমন মেকানিক্যাল অ্যাসপেক্ট বলি, থার্মাল ইলেকট্রিক্যাল এইসব প্রপার্টিজে ন্যাচারাল ফাইবার গুলা কিন্তু আসলে ওইরকম পারফর্মিং না। তো পারফর্মিং না, এই কারণে আসলে এখনো রিপ্লেসড হয় নাই, এত মানে পারফর্মিং হইলে তো হয়েই যেত রিপ্লেসমেন্ট, ঠিক আছে। কিন্তু যেহেতু গ্লাস এবং কার্বন ফাইবার গুলা পেট্রোলিয়াম সোর্স থেকে আসে, এগুলা হচ্ছে তোমার বায়োডিগ্রেডেবল না, সুতরাং এগুলা হচ্ছে এনভায়রনমেন্টালি মানে কনসার্নফুল। তো এই জন্য আর কি আলটিমেটলি ডিমান্ডটা হচ্ছে ন্যাচারাল ফাইবার দিয়ে আমি এগুলাকে রিপ্লেস করতে পারি কিনা। সেম কথাটা হচ্ছে আমার রেজিনের ক্ষেত্রে প্রযোজ্য, যে তোমার থার্মোপ্লাস্টিক বা থার্মোসেট যে রেজিন ইউজ করা হয়, যে ইপক্সি বলি বা তোমার পলিস্টার বলি, ভিনাস, যেটা ম্যাট্রিক্স হিসেবে যে রেজিনটা ইউজ করা হবে, এটা যেটা এগুলো সবই হচ্ছে তোমার পেট্রোলিয়াম সোর্স থেকে আসছে। তো সেম কথা, সিনথেটিক ফাইবারেরও যেমন ম্যানুফ্যাকচারিং এর সময় থেকে কনসার্ন, অ্যাজ ওয়েল অ্যাজ যখন এগুলো মানে এগুলো যেহেতু বায়োডিগ্রেডেবিলিটি নাই, সুতরাং আমি যখন ডিসপোজ করে ফেলবো, এগুলো হচ্ছে মানে এনভায়রনমেন্টালি তোমার হচ্ছে নেগেটিভ ইফেক্ট দিবে। সো যদি আমরা এটা রিপ্লেসমেন্টে কোনো বায়োরেজিন ইউজ করতে পারি, যেমন একেবারে লাস্ট সেন্টেন্সটা দেখো, এটা হাইলাইট করা হয় নাই সামহাউ, it's possible to use bioresins such as tannin, lignin, furan, rosin, and biomodifiers in ratio to the synthetic resin to reduce the environmental impact. সুতরাং আমি যদি এই রেজিন গুলোকে রিপ্লেস করে কোনো বায়োডিগ্রেডেবল বা রেজিন ইউজ করতে পারি, সেটাও হচ্ছে আর কি আমাদের ওই কনসার্ন বা নেগেটিভ ইম্প্যাক্ট গুলোকে কমাইতে পারবে।
আমার এই দুইটা স্লাইডে বলা হয়েছে হচ্ছে কেন গ্লাস এবং কার্বন ফাইবার আসলে বেশি ইউজ করা হয়। গ্লাস ফাইবারের ক্ষেত্রে দেখো বলতেছে মানে বেনিফিট গুলা কি। এখানে গ্লাস এবং কার্বন দুইটারই হচ্ছে কথাগুলো বলা হচ্ছে তোমার হচ্ছে ইন কম্পেয়ার্ড উইথ দ্য কনভেনশনাল ফাইবার্স, মানে কনভেনশনাল ন্যাচারাল ফাইবার্স, ঠিক আছে। যেমন হচ্ছে এদের স্ট্রেংথ টু ওয়েট রেশিও ভালো, এগুলা কেমিক্যালি রেজিস্টিভ, এগুলার কস্ট মানে যেহেতু সিনথেটিক ফাইবার ওই সেন্সে আবার কস্টিং কমানো যেতে পারে। বা ধরো কার্বনের থেকে গ্লাসের আবার তোমার দাম কম, ঠিক আছে। ই গ্লাস, এস গ্লাস ফাইবার যেগুলো, এগুলো আবার কার্বনের থেকে গ্লাস এই কস্ট কম। সো গ্লাসের ক্ষেত্রে কম কস্ট বলা হয়েছে, কার্বনে কিন্তু দেখো কস্টিং এর কথা বলা হয়নি, এটা আবার তোমার কার্বনের একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমার হচ্ছে ওয়ারেজ কার্বন ফাইবারের ক্ষেত্রে প্রপার্টিজ গুলো হচ্ছে যেমন এগুলো এক্সেপশনালি এদের স্ট্রেংথ ভালো, স্টিফনেস ভালো, থার্মাল স্ট্যাবিলিটি বেটার, যেটা বললাম একটু আগে যে এটা টেম্পারেচার তোমার হচ্ছে টেম্পারেচারে উইথস্ট্যান্ড করতে পারে, যেহেতু হাই স্ট্রেংথ ফাইবার সুতরাং হচ্ছে এগুলা টেম্পারেচারে স্টেবল থাকে। অ্যারোস্পেস এবং অটোমোটিভ অ্যাপ্লিকেশন এগুলো ইউজ করা হয়। তো এগুলা হচ্ছে কিছু তোমার এদের হচ্ছে বেনিফিট। তো দুই ক্ষেত্রেই মানে এটা একটা কাইন্ড অফ সামারি যে হচ্ছে স্ট্রেংথ বলো, এফিসিয়েন্সি বলো, অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি মানে কি ডিফারেন্ট পারপাজে কিন্তু আমি এটাকে আমার মতো মডিফাই করে নিতে পারি। এইসব কারণে হচ্ছে তোমার এক্সিস্টিং প্র্যাকটিসে গ্লাস এবং কার্বন এত বেশি ইউজ করা হয়, ঠিক আছে। এখন ওই যে আহ, খেয়াল করো একটুখানি, এই যে কম্প্যারিজন ইউজ কেসের মধ্যে বলা হয়েছে যে গ্লাস ফাইবারটা তখন ইউজ করা হবে যখন আমার গুড স্ট্রেংথ দরকার কিন্তু কস্ট মডারেট দরকার, মানে আমার স্ট্রেংথ লাগবে কিন্তু আমার তো পয়সা খরচ করার মতো তো টাকা নেই, তখন আমাকে গ্লাস ফাইবার চুজ করতে হবে। কিন্তু আমার যদি কস্টিং নিয়ে টেনশন নেই, আমার হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশন লাগবে, তখন হচ্ছে আমার কার্বন ফাইবার চয়েস করতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আর কি তাদের মানে কিছু স্টাডি বলা হয়েছে আর কি যে গ্লাস ফাইবারের বেনিফিট কি, তোমার কার্বন ফাইবারের বেনিফিট কি, এটসেট্রা এটসেট্রা। এখানে হচ্ছে কনভেনশনাল ফাইবার গুলোর সাথে তোমার ওই যে গ্লাস এবং তোমার হচ্ছে যে কার্বন, অ্যারামিড, এই ফাইবার গুলোর একটা কম্পারেটিভ স্টাডি দেখানো হয়েছে। এটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট দেখানোর জন্য যে ডেনসিটি বলো, টেনজাইল স্ট্রেন্থ বলো, এগুলো ফার বেটার হচ্ছে আমার কনভেনশনাল ইউজের যে তোমার কার্বন, অ্যারামিড, এস গ্লাস, ই গ্লাস ফাইবার গুলাতে। যেমন খেয়াল করো ওই যে তোমার টেনজাইল স্ট্রেন্থ প্যারামিটারটাই জাস্ট খেয়াল করো। তোমার ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ন্যাচারাল ফাইবার যেগুলো দেখানো হয়েছে এগুলো সবগুলো 200, 250, 300, হ্যাঁ, এই রেঞ্জে। কিন্তু গ্লাস ফাইবারের গুলো দেখো 2000, 4000, 3500, হ্যাঁ, এই রেঞ্জে। সো ডেফিনেটলি স্ট্রেংথ প্রপার্টিজ আমার তোমার এই যে গ্লাস ফাইবার, কার্বন ফাইবারের অনেক ভালো, মানে এই ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু ওই যে বলছিলাম যে এনভায়রনমেন্টাল কনসার্ন বা সাস্টেনেবিলিটি অ্যাসপেক্ট যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি এটা আমার জন্য নেগেটিভ। তো ন্যাচারাল ফাইবার তাহলে এখন আচ্ছা ন্যাচারাল ফাইবারের বেনিফিট গুলা তাহলে কি, যে আমরা যে ন্যাচারাল ফাইবারের যে এনভায়রনমেন্টাল কনসার্ন নিয়ে কথা বলতেছি, তো এটার বেনিফিট হচ্ছে যেমন এগুলার এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলিনেস, হ্যাঁ, মানে এগুলা ডেফিনেটলি যেহেতু এগুলো রিনিউয়েবল সোর্স, মানে তুমি বছরে যে মানে আগের দিন মনে হয় জিও টেক্সটাইল পড়ানোর সময় বলছিলাম যে রেমি ফাইবার বছরে 2-3 বার কালেক্ট করা যায়, তাই না, কিছু কিছু বছরে 2 বার করে কালেক্ট করা যায়। সো এগুলো রিনিউয়েবল, সাস্টেনেবল, বায়োডিগ্রেডেবল, সো রেগুলার হচ্ছে তোমার কার্বন ফুটপ্রিন্ট কম। তারপরে তোমার হচ্ছে আমি যদি বলি এগুলার ওয়েট কম, মানে ডেনসিটি কম। তারপরে হচ্ছে যেহেতু তোমার ন্যাচারালি আমি যদি ওইভাবে চাষ করতে পারি তাহলে আমার কস্ট ইফেক্টিভ হবে কার্বন ফাইবার বানানোর তুলনায়। সাপ্লাইটা হচ্ছে অ্যাবান্ডেন্ট হইতে পারে, মানে আমি যদি এইভাবে চাষ করি তাহলে সাপ্লাই ভালো হবে, ঠিক আছে। স্ট্রেংথ এবং স্টিফনেসটা স্যাটিসফ্যাক্টরি বলা হয়েছে, এটা এক্সেপশনাল বলা হয়নি কারণ এগুলা কার্বন বা গ্লাসের সাথে কম্পারেবল না, কিন্তু মানে স্যাটিসফ্যাক্টরি, মানে এটা দিয়ে কাজ চলে যাওয়ার মতো আর কি। প্লাস এখানে থার্মাল ইনসুলেশন বা এই প্রপার্টিস গুলো তো আছে। তারপরে নন টক্সিক হবে অবভিয়াসলি, যেহেতু ন্যাচারাল সোর্স এগুলো নন টক্সিক, হ্যাঁ, এই বেনিফিট গুলো আছে। কিন্তু স্টিল ন্যাচারাল ফাইবারের যে প্রবলেম গুলো কি, যেমন দেখো ময়েশ্চার অ্যাবজর্পশন, তারপরে বলতেছে ভ্যারিয়েবিলিটি, তারপরে বলতেছে লোয়ার স্ট্রেংথ কম্পেয়ার টু সিনথেটিক্স। যেমন মাত্রই বলছি কার্বন বা গ্লাসের কম্পারিজন এগুলো হয় না, এগুলো স্ট্রেংথ অনেক কম। বাট ভ্যারিয়েবিলিটির কথা কি বলতেছে, যেমন ধরো যে ওই যে জুট ফাইবারের কথা যদি আমি চিন্তা করি, শুধু বাংলাদেশেরই তো ডিফারেন্ট এলাকার জুটের তো আসলে ইউনিফর্মিটি নাই, এক এক জায়গার জুট আমার এক এক রকম, তাই না। এক এক জায়গার মানে ন্যাচারাল ফাইবারের যে সব প্রবলেমের কথা আমরা বলি যার কারণে সিনথেটিক ফাইবার পপুলার, তো ওই প্যারামিটার গুলাই আর কি, যে এটার মানে ইউনিফর্মিটি অফ প্রপার্টিজ নাই এক এক জায়গায়, মানে গ্রোথ এরিয়ার উপর বেস করে আমার হচ্ছে প্রপার্টিস গুলো ভ্যারি করে। তারপরে তারা ময়েশ্চার অ্যাবজর্পশন করে, মানে তাদের ময়েশ্চার অ্যাবজর্পশন এবিলিটি ভালো, তার মানে হচ্ছে এটা তোমার হচ্ছে যদি সে আহ, আমি যদি নিচে মানে মাটিতে রেখে দেই বা ধরো মানে স্ট্রাকচারাল কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি, এটা হয়তো ডিগ্রেডেশন হয়ে যাবে ওভার টাইম। তো ডিগ্রেডেশন হয়ে হয়ে যাবে, এটা লস, যেটা লংজিভিটি কম, বাট অ্যাজ ওয়েল আবার এক সেন্সে ভালো কি যে এটা ডিগ্রেডেশন হয়ে গেলেও এটা নিউট্রিশাস সোর্স হিসেবে হেল্প করতে পারে, ঠিক আছে। সো সবগুলারই আসলে প্রজ এন্ড কনস আছে, এন্ড রিয়েলিটি হচ্ছে যে ন্যাচারাল ফাইবার রিইনফোর্স কম্পোজিটের এখনো আসলে স্ট্রেংথ প্রপার্টিজ ওই লেভেলের না, কিন্তু যেহেতু এনভায়রনমেন্টালি কনসার্ন সুতরাং রিপ্লেসমেন্টটা হচ্ছে আর কি আমাদের উদ্দেশ্য।
সো আমরা এতক্ষণ হচ্ছে কথা বলতেছিলাম ফাইবার অ্যাসপেক্ট গুলা নিয়ে। এখানে আছে হচ্ছে আমাদের পলিমার ম্যাট্রিক্স এর কথা। সো পলিমার ম্যাট্রিক্স গুলা ফাইবার গুলার সাথে হচ্ছে যে কি ধরনের বন্ড তৈরি করে, মানে ম্যাট্রিক্সটা বা তোমার কাজ কি আসলে, ওই যে ফাইবার গুলার একটা তোমার কি, মানে ফাইবার গুলাকে ধরে রাখার জন্য একটা মিডিয়াম অ্যাজ ওয়েল। আমি যদি স্ট্রেংথ এর কথা চিন্তা করি, ফাইবারের উপরে যে স্ট্রেংথটা পড়বে সেই স্ট্রেংথটাকে ডিস্ট্রিবিউট করে দিবে একটা মিডিয়ামের মধ্যে, সেই মিডিয়ামটাই হচ্ছে আমার আসলে ম্যাট্রিক্সটা। সো বা কাইন্ড অফ স্ট্রেস ট্রান্সফার করা, তাই না? মানে আমার যখন একটা কম্পোজিট স্ট্রাকচারের উপরে তোমার হচ্ছে স্ট্রেংথ অ্যাপ্লাই হচ্ছে বা ইম্প্যাক্ট ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, তখন শুধুমাত্র ফাইবারের উপরেই না, রাদার আমার সেই ফোর্সটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে আমার হচ্ছে ইয়ের উপরেও, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাট্রিক্স এর উপরেও। সো তার মানে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তারপরে এটাকে ফাইবার আইসোলেশনটাকে হেল্প করে, মানে ফাইবারটাকে প্রোটেক্ট করতেও হেল্প করে আমার কম্পোজিট স্ট্রাকচারের মধ্যে। মানে ফাইবার যদি ইন্ডিভিজুয়াল থাকতো তাহলে তো আর সে হচ্ছে এরকম কি বলে আইসোলেটেড থাকবে না, সে তো এলোমেলো হয়ে মানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সো তাদেরকে আইসোলেট করে রাখা, একসাথে ধরে রাখার জন্য আমার আসলে মিডিয়াম হিসেবে ম্যাট্রিক্সটা কাজ করে। তো ম্যাট্রিক্স এর মধ্যে এখানে কিছু ক্লাসিফিকেশন বলছে, যে কনভেনশনাল যেগুলা, যে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট, একদম প্রথম দুইটা, মানে বাম পাশেটা হচ্ছে আমাদের থার্মোপ্লাস্টিক, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিফেনল ক্লোরাইড। থার্মোসেট হচ্ছে ইপক্সি রেজিন, আর তোমার হচ্ছে পলিস্টার রেজিন। যতই তুমি রিসার্চ দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে ইপক্সি। মানে মানে এমনিও মানে কম্পোজিট বানাতে গেলে ইপক্সিটা সবচেয়ে বেশি ইউজ হয়, তারপরে পলিস্টার রেজিন। আর থার্মোপ্লাস্টিক গুলোর মধ্যে ইউজ করা হয় হচ্ছে পলিপ্রোপিলিনটা, কারণ পলিপ্রোপিলিনটা তোমার হচ্ছে পলিথিন বা পিভিসি থেকে পলিপ্রোপিলিনটা হচ্ছে বেটার প্রপার্টিজ শো করে। আমার যতদূর মনে পড়ে আর কি, যে শুভ স্যারের কথা যেটা বললাম, ওর মাস্টার থিসিস ছিল হচ্ছে তোমার ব্যানানা ফাইবার দিয়ে বানাইছিল আর পলিপ্রোপিলিন দিয়ে বানাইছিল। সো ও যেমন ন্যাচারাল ফাইবারে গেছে, ব্যানানা ফাইবার, তো ব্যানানা ফাইবারের সাথে যে থার্মোপ্লাস্টিক পলিপ্রোপিলিন তোমার হচ্ছে রেজিন হিসেবে ইউজ করে কম্পোজিট বানাইছিল আর কি। তো রেজিনের ক্ষেত্রেও একই কথা, আমরা পেট্রোলিয়াম সোর্স থার্মোপ্লাস্টিক বলি বা থার্মোসেট বলি, সবই হচ্ছে পেট্রোলিয়াম সোর্স। তো এখান থেকে যদি আমি সাস্টেনেবল সলিউশনে যাইতে চাই, তখন আমাকে বায়ো বেসড কিছু রেজিন ইউজ করতে হবে। বাট অবভিয়াসলি বায়ো বেসড রেজিনেরও তোমার কিছু লিমিটেশন আছে। তো নিচে আবার একটা সেকশনে বলা হয়েছে যে রিসাইকেলড হইতে পারে আর কি, রিসাইকেল রেজিনও ইউজ করা যাইতে পারে, হ্যাঁ, এরকম কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। এখানে হচ্ছে থার্মোসেট আর আচ্ছা, প্রথমটাতে থার্মোপ্লাস্টিক, পরেরটাতে হচ্ছে থার্মোসেট, এই দুইটা রেজিনের তোমার হচ্ছে সম্পর্কে একটু কথা বলা হয়েছে। থার্মোপ্লাস্টিক মানে কি, যেটা হচ্ছে টেম্পারেচার এক্সটেন্ড করলে সেটা হচ্ছে আবার রিশেপিং করা যাবে, তাই তো? তো তার মানে হচ্ছে নর্মালি তাদের যে স্ট্রাকচার, মানে তাদের মধ্যে কিছু ইন্টারমলিকুলার বন্ডিং থাকবে, এন্ট্যাঙ্গলমেন্ট থাকবে। তো যখন আমি টেম্পারেচার রাইজ করব, সেই বন্ডিং গুলা ভেঙে যাবে, বন্ডিং গুলা ভেঙে সেটা একটু উইক হয়ে যাবে, উইক হয়ে কি হবে, ফ্রি ফ্লোয়িং লিকুইডের মতো হয়ে যাবে থার্মোপ্লাস্টিক। সো লিকুইডের মতো হয়ে গেলে কি হবে, সেগুলো সেই পলিমারটাকে আবার রিশেপ করা যায়। তো যেমন এই যে একটু আগে এক্সাম্পল হিসেবে বলছি আমরা, পলিপ্রোপিলিনটা হচ্ছে এরকম থার্মোপ্লাস্টিক একটা রেজিন আর কি, হ্যাঁ। তো যেমন হচ্ছে ওই যে এই ফিচার্স গুলো সম্পর্কে বলা হয়েছে উপরের গ্রিন গ্রিন কালারে, আর ইয়েলো কালারটাতে দেখো যে পলিপ্রোপিলিন সম্পর্কে বলা হয়েছে যে পলিপ্রোপিলিন ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়াইডলি ইউজড, কারণ কি মডারেট টু গুড মেকানিক্যাল প্রপার্টিজ, এটা ছাড়া কি ডাইমেনশন স্ট্যাবিলিটি ভালো, হ্যাঁ, তারপর থার্মাল ডিফরমেশনে রেজিস্টিভ, তারপরে হচ্ছে ফ্লেম রিটার্ডেন্সি বেটার। এইসব কারণে পলিপ্রোপিলিনটা হচ্ছে বেশি ইউজ করা হয়। আহ এখানে দেখো, শুরুর দিকে কিন্তু ডেফিনিশনটা এবং কেন হচ্ছে রিশেপিং করা যায় সেটা, এবং হচ্ছে তোমার কিছু প্রপার্টিজ এবং পলিপ্রোপিলিন সম্পর্কে বলা হয়েছে। আর থার্মোসেটে কি হয়, এখানে হচ্ছে এটার ইররিভার্সিবল চেঞ্জ, যেমন আগেরটা কিন্তু ছিল রিভার্সিবল, কোন সেন্সে, কুল ডাউন করলে সেটা সলিডিফাইড হয়ে যাবে, হিট দিলে সেটা আবার হচ্ছে মেল্ট হয়ে যাবে, ঠিক আছে? ওটা ছিল হচ্ছে তোমার রিভার্সিবল। আর থার্মোসেটটা হচ্ছে ইররিভার্সিবল, মানে যখন ক্রস লিঙ্কিং হয়ে যাবে তখন কিন্তু সেটা আর আনচেঞ্জেবল, মানে আর চেঞ্জ করা সম্ভব না। সো এই জন্য এটাকে বলতেছে আর কি তোমার হচ্ছে ইররিভার্সিবল চেঞ্জ। এবং বেশিরভাগ যেটা বলছি আমরা, যে ইপক্সি রেজিন বলি বা পলিস্টার রেজিন বলি, এগুলো সবই হচ্ছে তোমার থার্মোসেট। তো কম্পোজিট ম্যানুফ্যাকচারিং এর জন্য এগুলা হচ্ছে আসলে বেশি ইউজ করা হয়। এটারও কিছু যেমন আগেরটার মতো এখানে কিছু প্রপার্টিজ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছে, যেমন ওই যে লাস্ট থেকে 3 নাম্বার পয়েন্ট দেখো, বলতেছে বেটার রেজিস্ট্যান্স টু ক্রিপ, হাইয়ার মডিউলাস, গুড স্ট্যাবিলিটি। এগুলো হচ্ছে তাদের অ্যাডভান্টেজ। বাট সমস্যা কি, এগুলো আবার হচ্ছে ফ্র্যাজাইল, যেহেতু কিউরড হয়ে যায়, এটা কিন্তু আর ফোর্স নিতে পারে না, এই জন্য এটা আবার ভঙ্গুর হয়, ভেঙে যায়। So, যেমন কম্পোজিটের টেনজাইল, ফেব্রিকের যেমন টেনজাইল স্ট্রেন্থ দেখে, কম্পোজিটেরও টেনজাইল স্ট্রেন্থ দেখে। তো সেক্ষেত্রে হচ্ছে তখন এর আবার ফ্র্যাজাইল প্রপার্টিজ দেখাইতে পারে আর কি। লাস্টের লাইনে ওই যে এক্সাম্পল গুলো বলা হয়েছে, যে আনস্যাচুরেটেড পলিস্টার, তারপরে ইপক্সি, এগুলো হচ্ছে ইউজ করা হয়।
এই স্লাইডে হচ্ছে আমাদের ইপক্সি রেজিন আর হচ্ছে পলিস্টার রেজিন সম্পর্কে কিছু কথা বলতেছে। সো এনিওয়ে মানে এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড আর কি। ঠিক আছে, সো ওদের তাদেরই কিছু আর কি অ্যাডভান্টেজ সম্পর্কে বলা হয়েছে। অ্যাডভান্টেজ কোন কোন ম্যানুফ্যাকচারিং টেকনিকে ইউজ করা হয় সেই জিনিসগুলো আর কি। যেমন যে বলছি ইপক্সিটা হচ্ছে এক্সেলেন্ট মেকানিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ থাকে, করোশন রেসিস্টিভ, ডাইমেনশনাল প্রপার্টি ভালো, এগুলো এই জন্য অবভিয়াস চয়েস। হ্যাঁ, আবার তোমার পলিস্টার রেজিনের ক্ষেত্রে যেমন বলতেছে এগুলো কম্প্রেশন মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং, এইসব পারপাসে, পুলট্রুশন, এইসব পারপাসে বেশি ইউজ করা হয়। আচ্ছা, এইখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের সারফেস ফাংশনালাইজেশন। আচ্ছা, জাস্ট একটা জিনিস একটু দেখে নিই, এটা কয় নম্বর স্লাইড? একটা মিনিট, আমি একটুখানি স্লাইড অফ করছি। আচ্ছা, আমি আছি হচ্ছে 28 নম্বর স্লাইডে, আমার আর 7টা স্লাইড আছে। আচ্ছা শোনো, 28 আর হচ্ছে 6টা 7টা স্লাইড আছে। যদি 9টার মধ্যে শেষ হয়ে যায় তোমরা আরেকবার লিঙ্কে জয়েন, মানে যদি এর আগে টাইম শেষ হয়ে যায় আর কি, 9টার মধ্যে আরেকবার জয়েন করো। আহ আহ এই চ্যাপ্টারটা শেষ করে দিব আর কি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, 7টা স্লাইড। তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের সারফেস ফাংশনালাইজেশনের কথা বলতেছে। স্লাইডটা দেখা যাচ্ছে মনে হয় না? একজন একটু কনফার্ম করতে পারবা? ওকে, ওকে ফাইন। তো সারফেস ফাংশনালাইজেশন অফ ন্যাচারাল ফাইবারস এখানে বলতেছে, এই যে ধরো আমরা এতক্ষণ বললাম না যে ন্যাচারাল ফাইবার যেগুলো জুট বলি বা তোমার যে রেমি হোক, ব্যানানা ফাইবার হোক, যাই হোক, কটন টটন আসলে ইউজ করে না, এগুলো আসলে এক্সপেন্সে কুলাবে না। ইউজ করা হয় আসলে বাস্ট ফাইবার গুলা, যেগুলো ক্লদিং অ্যাসপেক্ট নাই আসলে। তো এই ফাইবার গুলার যেহেতু প্রপার্টিজ আমার এখনো হচ্ছে ইয়েট টু বি ইকুয়াল উইথ দ্য সিনথেটিক ফাইবার, সুতরাং এগুলোর মধ্যে আসলে মানে এগুলোর পারফরমেন্স এনহ্যান্সমেন্ট কিভাবে করা যায় সেটা হচ্ছে আর কি আমাদের কনসার্ন। ঠিক আছে, সো মানে প্রসপেক্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা ফার বেটার, মানে সরি, এটা হচ্ছে অনেক এনভায়রনমেন্টাল বা সাস্টেনেবল একটা সলিউশন আমার হচ্ছে কনভেনশনাল গ্লাস বা সিনথেটিক ফাইবারের তুলনায়। কিন্তু যে সেকেন্ড সেন্টেন্সে বলে দিচ্ছে দেখো, হাউএভার ইট স্টিল সাফার ফ্রম পুয়ার মেকানিক্যাল প্রপার্টিজ ইন কম্পারিজন টু দ্য কনভেনশনাল সিনথেটিক ফাইবারস, মানে এখনো মেকানিক্যাল প্রপার্টিজ গুলো আসলে আপ টু দ্য মার্ক না। তো সেই জিনিসগুলোকে ইমপ্রুভমেন্ট করার জন্য আসলে এখন ইমপ্রুভমেন্টটা দুই অ্যাসপেক্টেই হইতে পারে। তুমি ফাইবারের ইমপ্রুভমেন্টও করতে পারো, ম্যাট্রিক্স এর ইমপ্রুভমেন্টও করতে পারো। কিন্তু একটু আগে আমরা যেমন বলে আসছি যে তোমার মেইন পার্ট হচ্ছে কি, আসলে রিইনফোর্সিং এর মেইন কাজটা কে করে? ফাইবার। সুতরাং ফাইবারের মডিফিকেশনটা হচ্ছে আর কি বেশি ইম্পর্টেন্ট। এখন মডিফিকেশন গুলা কিছু ফিজিক্যাল ট্রিটমেন্টও হইতে পারে, কিছু কেমিক্যাল ট্রিটমেন্টও হইতে পারে। যেমন সিম্পলি যে কম্বিং এর কথা একটু আগে বলছি, কম্বিং এর মানে কি, ছোট ছোট শর্ট ফাইবার গুলো রিমুভ করা। বেনিফিট কি, যখন এরকম লং ফাইবার গুলো থাকবে তারা স্ট্রেংথে বেশি হচ্ছে ইফেক্ট, মানে বেশি কন্ট্রিবিউট করতে পারবে রাদার দ্যান শর্ট ফাইবার, তাই না? বা তোমার ধরো যে অ্যালাইনমেন্ট গুলো ইউনিফর্ম হলে তাদের হচ্ছে এই যে কন্ট্রিবিউশনটা প্রপার ইউনিফর্ম হবে, এটা যেমন একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট বলা যেতে পারে। তো এরকম যেমন এখানে স্ট্রেচিং বলছে, ক্যালেন্ডারিং বলছে, কম্বিং, এই যে কম্বিং এর কথা আছে এখানে, তারপরে আচ্ছা প্লাজমা ট্রিটমেন্টও হতে পারে বা ইলেকট্রিক ডিসচার্জ হতে পারে, এরকম আরো ফিজিক্যাল ট্রিটমেন্ট করা যায় ফাইবারের তোমার প্রপার্টি এনহ্যান্সমেন্টের জন্য। আর কেমিক্যাল মডিফিকেশন মানে কি, ধরো ওই যে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমি যদি প্রপার্টি এনহ্যান্সমেন্ট করি, যেমন আমরা কটন ফাইবারের স্কাউরিং এর কথা জানি, উদ্দেশ্য কি, ওই যে ওয়াক্স টাইপের ইম্পিউরিটিস গুলোকে রিমুভ করা। যেন আমরা ক্লদিং এ ইউজ করি তো তোমার হচ্ছে অ্যাবজর্পশনাবিলিটি বাড়ানোর জন্য। বাট আমি যদি কম্পোজিটের ক্ষেত্রে চিন্তা করি, আমি যদি ওয়াক্স টাইপের সাবস্টেন্স গুলো রিমুভ করতে পারি, এটা তো আর আমার স্ট্রেংথে কাজ করবে না। হ্যাঁ, ওয়াক্স বলো, যে লিগনিন বলো, যে হেমিসেলুলোজ আছে, এগুলা রিমুভ করে ফেলতে পারি যদি আমি, তার বেনিফিটটা কি হবে, ওইসব জায়গায় রেজিনটা বেটার ঢুকবে, ইমপ্রিগনেশনটা বেটার হবে। আর তাইলে ফাইবারের সাথে রেজিনের যে তোমার ইন্টারফেসটা, সেই ফোর্সটা স্ট্রঙ্গার হবে। তো এই যে অ্যালকালি ট্রিটমেন্টটা হচ্ছে সবচেয়ে কমন, তোমরা যে কোনো জুট ফাইবার রিনফোর্স কম্পোজিট বা এরকম বাস্ট ফাইবারের রিনফোর্সমেন্ট কম্পোজিট পেপার যদি দেখো, প্রত্যেকটার মধ্যে দেখবা হচ্ছে অ্যালকালি ট্রিটমেন্ট করছে, এটা কারণে মানে কমনেস্ট এক্সাম্পল। এটা ছাড়াও আরো কিছু আছে, যেমন সাইলেন্ট ট্রিটমেন্ট হইতে পারে, তোমার হচ্ছে অ্যাসিটাইলেশন হইতে পারে, ইথার ইথার দিয়ে ট্রিটমেন্ট হইতে পারে, পারক্সাইড হইতে পারে, এগুলা হচ্ছে তোমার আর কি আহ আরো অ্যাডিশনাল তোমার কেমিক্যাল। একটা হচ্ছে টিচারদের থেকে যত জানে তারা আরেকটা তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট হইতে পারে হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালের ফাংশনালাইজেশন। যেমন একটু আগে আমি একটা কথা বলতেছিলাম যে ধরো তোমার যদি এটার মধ্যে কোনো কন্ডাক্টিভ প্রপার্টি দরকার হয়, তখন তুমি হচ্ছে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে ট্রিটমেন্ট করতে পারো ফাইবারটাকে। তোমার যদি যেমন ওই যে গ্রাফিনের কথা আসছিল, গ্রাফিন শুধুমাত্র কন্ডাক্টিভিটি না, টেনসাইল প্রপার্টি ইমপ্রুভ করতেও অনেক হেল্প করে। আমাদের ল্যাবেরই হচ্ছে যে হামিদুল ইসলাম, হামিদ ভাইয়ের একটা পেপার আছে, তোমরা ওনার পেপার গুলো যদি একটু দেখো আর কি, নাজমুল ভাই গুগল স্কলারেই পাবা। উনি যেমন হচ্ছে এরকম গ্রাফিন দিয়ে ফাইবারের তোমার হচ্ছে এই সরি কম্পোজিটের স্ট্রেংথ ইমপ্রুভ
করছিল, প্রায় অনেক পার্সেন্ট, প্রায় 60 থেকে 80% পর্যন্ত তোমার স্ট্রেংথ ইমপ্রুভ করা যায় শুধুমাত্র কম্পোজিট বানানোর আগে যদি ফাইবারটাকে গ্রাফিন দিয়ে কোটিং করে নেয়, তাইলে দেখা যায় কম্পোজিটের স্ট্রেংথ 60 থেকে 80% পর্যন্ত বাড়ে। তো এরকম আর কি ন্যানোম্যাটেরিয়ালের ফাংশনালাইজেশনও করা সম্ভব আর কি আমাদের হচ্ছে যদি ফাংশন ফাইবার ফাংশনালাইজেশন করতে হয়। তো এটা হচ্ছে কাইন্ড অফ আ সামারি। আমরা যদি এই ফিগারটা দেখি, দেখো উপরে আছে ন্যাচারাল ফাইবার, নিচে আছে হচ্ছে আমাদের পলিমার ম্যাট্রিক্স, বা আউটপুট হচ্ছে কনভেনশনাল কম্পোজিট। আর আমি যেটা বললাম যে আমরা ফাইবারের সারফেস ফাংশনালাইজেশনও করতে পারি বি পয়েন্টটা, অথবা আমরা বলছি যে ম্যাট্রিক্স এর মডিফিকেশনও হতে পারে। তো ওই যে ন্যানো ম্যাটেরিয়াল যেটা বললাম, বা তোমার হচ্ছে যে ফিজিক্যাল বা কেমিক্যাল ট্রিটমেন্ট আসলে ফাইবারের সম্ভব, মানে ম্যাট্রিক্স তো ইটসেলফ একটা কেমিক্যাল লিকুইড, এর তো আর কেমিক্যাল মডিফিকেশন হবে না বা ফিজিক্যাল মডিফিকেশন হবে না, এটার মধ্যে ন্যানো ম্যাটেরিয়াল ইনকর্পোরেশন হতে পারে। তো সিম্পল ফাইবারের মডিফিকেশনের ক্ষেত্রেও তিনটা সম্ভব, তিনটা ওয়ে: ফিজিক্যাল ট্রিটমেন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট, ন্যানো ম্যাটেরিয়াল, আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ন্যানোম্যাটেরিয়াল। এইটার করার ফলে যেটা হইতে পারে, ডি তে যদি আসি, দেখো ডি তে বলতেছে ইমপ্রুভ টেনসাইল স্ট্রেংথ, ইমপ্রুভ মেকানিক্যাল স্ট্রেংথ, ইমপ্রুভ থার্মাল প্রপার্টিজ, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, মানে তোমার যে ধরনের এন্ড প্রোডাক্ট বা এন্ড প্রপার্টিজ দরকার সেই প্রপার্টিজ গুলো আনার জন্য সেরকম তুমি ফাংশনাল ম্যাটেরিয়াল দিয়ে ট্রিটমেন্ট করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে আর কি ফাংশনালাইজেশনের কথা। ও আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন একটা টার্ম আসছে। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে কি, হাইব্রিড করা মানে কি দুই বা ততোধিক টাইপের ফাইবারের মধ্যে মিক্সচার করা আর কি। তো যেমন ধরো ন্যাচারাল, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি জুট ফাইবারের কম্পোজিট বানাবো। এখন জুট ফাইবারের কম্পোজিটের বানাবো কার কার জন্য? ইয়েকে রিপ্লেস করার জন্য, তোমার হচ্ছে গ্লাস ফাইবারকে রিপ্লেস করার জন্য। এখন শুধু গ্লাসের জায়গায় যদি আমি ফুললি চলে আসি, তাহলে তোর স্ট্রেংথ আমি ওই রিলেটেড পাবো না। তো যেটা করা যেতে পারে হাইব্রিডাইজেশন মানে হচ্ছে আমি জুটের সাথে কিছু গ্লাস মিক্স করে দিলাম আর কি। তো এতে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে যে মানে পিওরলি জুটের থেকে আমি স্ট্রেংথ বেশি পাবো। আবার পিওরলি যে গ্লাস ছিল তার তুলনায় বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমি কিছুটা কমাইতে পারবো। ঠিক আছে, আবার ধরো গ্লাসের যেহেতু দাম কম, তো সেই হিসেবে এটা খুব মানে তোমার খুব বেশি কস্টিং যে পড়ে যাবে ব্যাপারটা এরকম না, কিন্তু স্ট্রেংথটা আমার হয়তো বা অতটা কম্প্রোমাইজ করতে হবে না, স্ট্রেংথ হয়তো কম্পারেবল পাবো। এটা হচ্ছে আর কি আমার একটা বেনিফিট। আবার ধরো যেহেতু আমি ফুললি গ্লাস ইউজ করতেছি না, সো আমি তার মধ্যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমি কিছুটা কমাইতে পারবো। তো এটা হচ্ছে হাইব্রিডাইজেশন উইথ সিনথেটিক ফাইবারস এর মেইন পয়েন্ট, যে একেবারে ফুললি মানে ন্যাচারাল ফাইবার ইউজ না করে আমি সেটার এই প্রপার্টিজ, রিকোয়ার্ড প্রপার্টিজ পাওয়ার জন্য আমি কিছুটা সিনথেটিক ফাইবার ইউজ করলাম, কিছুটা হচ্ছে গ্লাস ফাইবার ইউজ করলাম। সুতরাং এমন একটা কনসেপ্টও হইতে পারে যে আমি হচ্ছে ন্যাচারাল ফাইবারের সাথে ডিফারেন্ট রেশিওতে আমি হচ্ছে সিনথেটিক ফাইবার হাইব্রিডাইজ করে দেখতেছি আমার কম্পোজিটের আউটপুট কি আসতে পারে। ঠিক আছে, 4-1-এ তোমাদের কয়দিন পরে প্রজেক্ট সিলেকশন করতে হবে, ইট কুড বি আ ওয়ে যে হচ্ছে ডিফারেন্ট হাইব্রিডাইজ করলে আমার হচ্ছে রেজাল্ট কিরকম আসে। এটা একটা স্টাডি টপিক হইতে পারে। যেমন লাস্ট এক্সাম্পলে অনেকগুলা হচ্ছে ইয়ের কথা বলছে, হাইব্রিডাইজেশন এক্সাম্পল বলছে, যেমন ব্যাম্বুর সাথে গ্লাস ফাইবার, জুটের সাথে গ্লাস ফাইবার, কার্বন, হেম্প ফাইবার সাথে, তারপরে ফ্ল্যাক্স ফাইবার, রেমি, এদের সাথে গ্লাস ফাইবার, সিজল, কার্বন ডায়ারামিড ফাইবারের সাথে তাদের মধ্যে হচ্ছে যে হাইব্রিডাইজেশন করা সম্ভব সেই জিনিসটা বলছে। এখানে যেটা দেখাচ্ছে, এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ অফ তোমার ডিফারেন্ট আহ আমরা যেই ফাইবার ইনফোর্স কম্পোজিট গুলা বানাই তার কোন কোন প্রপার্টিজ গুলা হচ্ছে আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। সেই প্রপার্টিজ গুলোর একটা লিস্ট বলে দিছে। মানে তাদের মেকানিক্যাল, টেনজাইল, থার্মাল, ফ্লেক্সুরাল, কম্প্রেসিভ, ইম্প্যাক্ট স্ট্রেন, এই ডিফারেন্ট প্রপার্টি গুলা হচ্ছে তোমার আর কি ইমপ্রুভ করা সম্ভব, বা এগুলা হচ্ছে অ্যাসেস করতে হয়। স্পেশালি মেকানিক্যাল, টেনজাইল, ফ্লেক্সুরাল, এগুলা তো দেখতেই হয়। মানে তুমি যে কোনো একটা কম্পোজিট বানাও, কম্পোজিট বানানোর পরে এই কয়েকটা প্রপার্টিজ হচ্ছে মাস্ট রিপোর্ট করার জন্য। তুমি যদি সাস্টেনেবিলিটি দেখাইতে চাও, তাহলে লাস্টে যে বায়োডিগ্রেডেবিলিটি আছে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোন ফাইবারের স্ট্রেংথ কতটুকু ভালো হয়েছিল, তারা কতটুকু বায়োডিগ্রেডেবল সেটা দেখাইতে হবে। সো তুমি যদি থার্মাল কোন অ্যাসপেক্ট দেখাইতে চাও, তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি দেখাবা। তুমি যদি ইলেকট্রিক্যাল সেন্সিং অ্যাসপেক্ট দেখাতে চাও, তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখাবা। ঠিক আছে, সো এটা এন্ড এন্ড রিকোয়ারমেন্ট বা এন্ড প্রোডাক্টের প্রপার্টিজ অনুযায়ী তোমাকে হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেখাইতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কন্টেন্ট, আমাদের চ্যাপ্টার শেষ। এখানে হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে, হ্যাঁ, যে সিভিল কনস্ট্রাকশনে কোন কোন ফাইবার ইউজ করা হয়, কি কি অ্যাপ্লিকেশন পারপাস। তোমার হচ্ছে স্পোর্টস এন্ড ক্লথ, একটা স্পেস হবে, স্পেস পড়ে নেই একটা। স্পোর্টস এবং ক্লদিং এ কোথায় কোথায় ইউজ করা যেতে পারে তাদের কিছু অ্যাপ্লিকেশন।
ফার্নিচার, আর্কিটেকচার, অ্যারোস্পেস, বায়োমেডিক্যাল, তারপর হচ্ছে এরো ফার্মাসিউটিক্যালস, এইসব অ্যাপ্লিকেশনে কোন কোন ফাইবারের কি কি তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন হইতে পারে, সেই সম্পর্কে হচ্ছে আর কি আমাদের কিছু এক্সাম্পল বলা হয়েছে। এই তো, দ্যাটস ইট অফ মাই চ্যাপ্টার। আচ্ছা, আমাদের আচ্ছা 7-8 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, যদি এটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আমি কি কন্টেন্ট বুঝাইতে পারছি কিনা, আর হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আর কি। এটার মানে কি সবাই সবকিছু বুঝছো? তাহলে তো খুবই ভালো কথা। কার কি কোনো কোয়েশ্চেন আছে? দেখো, কোয়েশ্চেন থাকলে আমাকে একটু ইনফর্ম করো। তার 9টা ম্যানুফ্যাকচারিং প্রসেসে কি এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট? 9টা ম্যানুফ্যাকচারিং প্রসেস কি খুব কঠিন? আমি কি লাইন বাই লাইন পড়াইছি নাকি? ছবিটা একটু দেখো, ছবিটার সাথে শোনো, মানে এটা আমার পুরো কোর্সের জন্যই বলতেছি, লাইন বাই লাইন কোনোটার ক্ষেত্রেই লাগবে না। আমি এখনো বলতে পারতেছি না আসলে পরীক্ষার জন্য কোনটা আসবে বা কি, তাই না? এখন তো জাস্ট আমি মানে আহ, আমি তো এমনি বলতেছি তো। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কন্টেন্ট গুলা তুমি দেখো, কন্টেন্ট গুলা দেখে তুমি নিজের ভাষায় যেটুকু বুঝো সেটুকু লিখবা। যেটুকু বুঝো মানে কি, আমি তো নিজের ভাষায়, আমি তো লাইন বাই লাইন পড়াই না বা পড়াচ্ছি না। তো যে জিনিসটা যাচ্ছে ওই জিনিসটা তুমি নিজের ভাষায় বুঝায়, দ্যাট শুড বি ফাইন অ্যাকচুয়ালি। তো লাইন বাই লাইন পড়তে হবে, লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, এই কনসেপ্টে যদি চিন্তা করো তাইলে কিন্তু আসলে জিনিসটা কঠিন হয়ে যায়। বাট আমি কিন্তু ওইভাবে পড়াচ্ছিও না, ওইভাবে আমি এক্সপেক্টও করতেছি না। বাট যে জিনিসগুলো চাচ্ছি আর কি, যেই কোয়েশ্চেনটা যেভাবে আসে ওই জিনিসটা যদি ওইভাবে থাকে তাইলে তো আর সমস্যা নাই আসলে। ঠিক আছে। বাট এনিওয়ে, তারপর এখন ধরো আমার জন্য অবভিয়াসলি ব্যাপারটা বলা সহজ, তোমাদের জন্য ডেফিনেটলি আমার থেকে ব্যাপারটা একটু কঠিন। বাট স্টিল আসলে এটা তো আর কিছু করার নেই, এটা তো যেটা কন্টেন্ট সিলেবাসে আছে সেটা তো পড়তেই হবে, তাই না? আমার কাছে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আমি যেটা বললাম যে আমার সাজেশন হচ্ছে এই চ্যাপ্টারটা সিটিতেও দাও। ফাইনাল পরীক্ষা তো আছে, তোমাদের তো ফাইনাল পরীক্ষা ডেটও হয়েছে শুনলাম 30 তারিখে। আহ তো আমার রিকমেন্ডেশন থাকবে এটা। বাট এনিওয়ে, বাট তো আমার মানে জোরাজুরি নাই, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই সিটিতে দিতে পারো। আমাকে জানাও 2 সিআরই, যে সবার সাথে কথা বলে যে কোনটাতে দিবা, কবে দিবা। বাট এই চ্যাপ্টারটা পড়া লাগবে আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আমার মেজরলি হচ্ছে আর একটা চ্যাপ্টার বাকি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। মানে ওটা একটু বড় আর কি। ট্রান্সপোর্ট একটু বড় মানে কি, এটা হচ্ছে এরকম মনে হয় 26টা না 27টা স্লাইড, এটাতে যেমন 35টা ছিল ওটাতে 26টা স্লাইড। আর বিলটেক যেটা, ওইটার মধ্যে আসলে কিছু নাই। যেমন অ্যাগ্রোটেকে আমরা খেয়াল আছে কিনা, অ্যাগ্রোটেকে হচ্ছে আমরা 17টা অ্যাপ্লিকেশন পড়াইছিলাম, মানে কিছু ফাংশন ছিল, সরি প্রপার্টি ছিল, আর বাকি ছিল অ্যাপ্লিকেশন। তো বিল থেকে আসলে এরকম 6টা 7টা অ্যাপ্লিকেশন আছে, আর কিছুই নেই। হ্যাঁ, একটা জাস্ট প্রপার্টি লিস্ট আছে, লাইট ওয়েট হইতে হবে, হাই স্ট্রেংথ হইতে হবে, তোমার হচ্ছে লাইট রেজিস্টিভ হইতে হবে, ফ্লেম রেজিস্টিভ হইতে হবে, এরকম একটা লিস্ট, আর হচ্ছে কয়েকটা অ্যাপ্লিকেশন। তো ইনফ্যাক্ট ওই জিনিস না পড়ে স্লাইড দিয়ে দিলেও হয়েছে। আর পড়ানোর মতো আরেকটা জিনিস আছে হচ্ছে ট্রান্সপোর্ট টেক। সো ওইটা হয়তো আমার আর একটা ক্লাস যদি এরকম পাই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে। আহ 2 সিআরই আমাকে হচ্ছে ইয়ে পাঠাও, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট পাঠাও। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে এখনো বলতে পারো, কয়েক মিনিট এখনো টাইম আছে। যদি কোয়েশ্চেন না থাকে আহ সেক্ষেত্রে আমি এটা ক্লোজও করতে পারি, বা যদি স্যার ফার্দার পরে যদি কথা বলতে চাও সেটাও বলতে পারো। হ্যাঁ বলো, কি বলতেছিলা, সরি। স্যার আমার একটু স্যার আইডিটা স্যার নিয়েন স্যার। আমার স্যার সিআর যখন স্ক্রিনশট নিছে তখন স্যার আমি স্যার ডিসকানেক্টেড ছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার আইডি কত বলো। স্যার 2020 19 016। 2020 19 016, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কার কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো প্লিজ। হ্যাঁ, মানে আমার কাছে চ্যাপ্টারটা ইন্টারেস্টিং লাগে অ্যাজ ওয়েল। আমার কাছে আহ, আমার তো মনে হয়েছে আমি মোটামুটি চেষ্টা করছি বোঝানোর জন্য। তারপরে যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে রিচ করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কি ক্লোজ করে দিব নাকি? আর 2-3 মিনিট আছে অলরেডি, মানে আর নতুন করে জয়েন করার দরকার নেই। বাট হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে কারোর আর কি।
ওকে, ঠিক আছে, আমি হচ্ছে ক্লোজ করে দিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ। ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর তোমরা দুই সাইড আমাকে একটু জানাও, হ্যাঁ, সিটির সিলেবাস এবং হচ্ছে কবে দিতে চাও। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।